ও ভাই, ছাতাটা একটু এদিকে ধরেন তো। বড় লোকের কারবার দেখছেন? গাড়ি, বৃষ্টির মধ্যে গাড়ি থামায় কেমন ভাব লয়। ওই যে দেখেন, বিএমডাব্লিউটা আইতাছে। এটাই চৌধুরী সাহেবের মাইয়া। আরে রাখেন, মায়াটার দেমাগ দেখছেন? কালকে আমার কয় গেট খুলতে 10 সেকেন্ড দেরি হলো কেন? মনে হলো চাবুক দিয়া বাড়ি মারমো। আল্লাহ যা করেন, টাকা থাকলে মানুষের হুঁশ থাকে না। আমরা গেট কিপার, আমাদেরও তো একটা সম্মান আছে নাকি? চুপ করেন ভাই, সামনে এসে পড়ছে। হর্ন শুনছেন? কানের পর্দা ফাটায় দিব। গুলশানের রয়্যাল ইউনিভার্সিটির গেটের সামনে তখন বিলাসিতার মেলা। আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামছে। গেটের ঠিক মাঝখানে একটা চকচকে কালো বিএমডাব্লিউ এসে থামল। কাঁচ নামানো, ড্রাইভার হর্ন বাজিয়েই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশ থেকে একটা ভাঙা হুড়তোলা রিকশা এসে দাঁড়ালো। মামা, আর সামনে যাওন যাইব না, গাড়ি ভর্তি, এইখানেই নামেন। আচ্ছা মামা, সমস্যা নেই। কত হলো? 30 টাকা দেন মামা, বৃষ্টির দিন। এই নিন, সাবধানে যাবেন। নয়ন রিকশা থেকে নামলো। তার পরনে একটা সস্তা নীল রঙের চেক শার্ট, যেটা ঘামে আর বৃষ্টির ছাটে শরীরের সাথে লেপ্টে আছে। চোখে মোটা ফ্রেমের কালো চশমা, চুলগুলো তেল দিয়ে একপাশে চপচপে করে আঁচড়ানো, পায়ে কাপড়ের জুতো যার তলা ক্ষয়ে গেছে। সে তার ভাঙা ছাতাটা খোলার চেষ্টা করছে, কিন্তু ছাতার একটা শিক ভাঙা বলে বারবার আটকে যাচ্ছে। এই ওই রিক্সা, সর সামনে থেকে, ম্যাডাম নামবে, কানে শুনিস না? সরি ভাই, আমি সরে যাচ্ছি। আসলে ছাতাটা... নয়ন কথা শেষ করার আগে ড্রাইভার আবার বিকট শব্দে হর্ন দিল। নয়ন চমকে গিয়ে পাশে সরতে গেল। রাস্তার পাশে জমে থাকা কাদা ভর্তি গর্তে তার পা পিছলে গেল। সে তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল বিএমডাব্লিউর দরজার ওপর। ঠিক তখনই গাড়ির দরজা খুলল। হোয়াট দ্য হেল? মেহের গাড়ি থেকে নামছিল। তার হাতে ছিল স্টারবাকসের গরম কফি। নয়নের কাদামাখা হাত আর শরীরের ধাক্কায় মেহেরের দামি সাদা ইতালিয়ান টপসে কাদা ছিটকে লাগলো। হাত থেকে কফিটা ছলকে পড়ল। পুরো গেট এলাকার বাতাস যেন থমকে গেল। ইউ ব্লাডি ইডিয়ট! চোখ কি পকেটে নিয়ে ঘুরিস? হ্যাঁ, তুই দেখিস নি আমি নামছি? আমি আমি আসলে... শ্যাট আপ! একদম চুপ! তুই জানিস এই ড্রেসটার দাম কত? তোর মতো 10টা বস্তির ছেলেকে বিক্রি করলো এই ড্রেসের একটা বোতামের দাম হবে না? তোর সাহস কি করে হয় আমার গাড়ির গায়ে এভাবে পরার? ম্যাম বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি। ড্রাইভার ভাই হঠাৎ হর্ন দিল, আর কাদাটা খুব পিচ্ছিল ছিল। হো, রিয়েলি? কাদা পিচ্ছিল ছিল? এক্সকিউজ দিচ্ছিস আমাকে? হ্যাঁ, তোর মতো লো ক্লাসগুলোর সমস্যাই এটা। সব সময় অজুহাত রেডি থাকে তাদের কাছে। এই কলেজে তোরা আসিস কি করে? হ্যাঁ, স্কলারশিপে? ভিখারি কোথাকার সব! ম্যাম, ভিখারি বলবেন না প্লিজ। আমি স্টুডেন্ট, আপনিও স্টুডেন্ট। বলতো মানুষেরই হয়। আমি দুঃখিত। সরি? তোর ওই 2 টাকার সরি দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমার মুডটা খারাপ করে দিলি সকালবেলা। বেবি, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? কলেজের ভিপি রোহান তার বাইক পার্ক করে এগিয়ে এলো। তার হাতে হেলমেট, চোখে সানগ্লাস। মেহেরকে রেগে থাকতে দেখে সে দ্রুত কাছে এলো। দেখো না রোহান, ওই ছোট লোকটা আমার গায়ে কাঁটা লাগিয়ে দিয়েছে, আবার তর্ক করছে, আমাকে জ্ঞান দিচ্ছে যে ও ওই স্টুডেন্ট। কি? ওই শোরের বাচ্চা তোর এত বড় করে যা, তুই মেহেরের সাথে তর্ক করিস? না ভাইয়া, আমি তর্ক করছি না, আমি শুধু বললাম। আবার কথা বলিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। রোহান এগিয়ে গিয়ে নয়নের কলার চেপে ধরল। নয়ন কোনো বাধা দিল না, সে শুধু মেহেরের দিকে তাকিয়ে রইল। মেহেরের চোখে কোনো মায়া নেই, আছে শুধু তীব্র ঘৃণা। রোহান,
ছাড় ওকে, আমার হাতের কফিটা দেখেছিস নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ওয়েস্ট হতে দিব না। মানে? এই কফিটা ওর প্রাপ্য। গরম জিনিস ওর চামড়া লাগালে হয়তো মনে থাকবে কার সামনে দাঁড়িয়ে আছে। মেহের ঢাকনাটা খুলে ফেলল। ধোয়া ওঠা গরম কফি নয়নের চোখের দিকে তাকিয়ে মেহের কোনো দ্বিধা ছাড়াই পুরো কফিটা নয়নের মুখের উপর ছড়ে মারল। উহ, ইস রে, কফিটা অনেক গরম ছিল মনে হয়। ছেলেটার মুখটা লাল হয়ে গেছে। চুপ থাক, কথা বললে আমাদেরও বিপদ হবে। এরা চৌধুরী আর খান গ্রুপের ছেলে মেয়ে, এদের সাথে লাগতে যাস না। কেমন লাগলো? হ্যাঁ, এখন যা, নর্দমায় গিয়ে মুখ ধো, ওইটাই তোর জায়গা। লেটস গো রোহান। চলো ভেবে, আজ তোকে নতুন একটা রেস্টুরেন্টে ট্রিট দিব। এই ভিখারির গায়ের গন্ধে মুড অফ করিস না। মেহের আর রোহান হাসতে হাসতে ক্যাম্পাসের ভিতর ঢুকে গেল। নয়ন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। তার গাল বেয়ে কফি আর বৃষ্টির পানি একসাথে পড়ছে। তার চশমাটা একপাশে বাঁকা হয়ে ঝুলে আছে। সে ধীরে ধীরে হাত দিয়ে চশমাটা ঠিক করলো। তার চোখের সেই অসহায় ভাবটা মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল। সেখানে ফুটে উঠল এক ঠান্ডা ইস্পাত কঠিন চাহনি, কিন্তু কেউ সেটা দেখল না। মাত্র 6 মাস, আর মাত্র 6 মাস। যে প্রকারই হোক আমার এসব সহ্য করতে হবে। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক নয়ন, তবে তার আসল নাম আরিয়ান মির্জা। এই নাম চেঞ্জ করার কারণ জানতে হলে গল্প শেষ অবধি শুনতে হবে। সব কিছু তো আর বলে দেওয়া যায় না। আর নায়িকা মেহের চৌধুরী, খুব অহংকারী। আর তার সাথে যে ছিল রোহান, সেও অনেক বড়লোক বাবার বখাটে ছেলে। মেহেরের জন্য সব কিছু করতে সে প্রস্তুত। ও, আপনাদের সাথে কথা বলতে ওরা সবাই ক্লাসে চলে গেছে। চলুন দেখে আসি ক্লাসরুমের পরিস্থিতি। তারা সবাই বিবিএ করছে, এইবার সেকেন্ড ইয়ারে। বিবিএ ডিপার্টমেন্ট রুম 402। প্রফেসর রহমান বলেন, তোমরা সবাই জানো মার্কেটিং স্ট্র্যাটেজিতে ব্র্যান্ড ভ্যালু কতটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টের কোয়ালিটি যাই হোক, প্যাকেজিং যদি ভালো না হয়। হঠাৎ লেকচার গ্যালারিতে পিনপতন নীরবতা। প্রফেসর রহমান ক্লাস নিচ্ছেন। নয়ন ক্লাসের একদম শেষ বেঞ্চে একা বসে আছে। তার ভেজা জামা শুকায়নি, গায়ের শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। কফির দাগ এখনো গালে স্পষ্ট। সে খাতা কলম বের করে নোট নেওয়ার চেষ্টা করছে। এমন সময় দরজায় শব্দ হলো। মে আই কামিং স্যার? রোহান, এখন তো ক্লাসের মাঝ সময়, তুমি এত দেরি করলে যে? স্যার, ভার্সিটির পলিটিক্যাল কিছু ম্যাটার ছিল। আপনি তো জানেনই, ক্যাম্পাসের শান্তি বজায় রাখা আমার দায়িত্ব। আসব? রোহান, এখন তো ক্লাসের মাঝ সময়, তুমি এত দেরি করলে যে? আচ্ছা এসো, কিন্তু নেক্সট টাইম নিয়ে আসার চেষ্টা করবে। রোহান দাঁড়া, আমি ঢুকতে পারছি না। কেন বেবি, কি হয়েছে? ক্লাসরুমে একটা বিচ্ছিরি গন্ধ, মনে হচ্ছে মরা ইঁদুর পচে আছে কোথাও। স্যার, আপনার নাকি কিছু আসছে না? গন্ধ? কই না তো মা, এসি তো চলছে, সব তো ঠিকই আছে। না স্যার, ঠিক নেই। গন্ধটা পেছনের দিক থেকে আসছে, ওই যে ওই কর্নারে। মেহের আঙুল তুলে নয়নের দিকে ইশারা করলো। পুরো ক্লাসের 50 জোড়া চোখ একসাথে নয়নের দিকে ঘুরল। নয়ন মাথা নিচু করে বসে রইল। তার পাশের সিটে বসা ছেলেটা উঠে অন্য সিটে চলে গেল। ও আচ্ছা, এবার বুঝেছি। স্যার, আমাদের ক্লাসে তো এখন বস্তির লোকজনও ক্লাস করে। বৃষ্টির পানি আর গায়ের ঘাম মিশলে যা হয় আর কি। স্যার, ওকে বের করে দিন। ও থাকলে আমরা কেউ ক্লাস করতে পারবো না। কিন্তু রোহান, ও তো ক্লাসের স্টুডেন্ট, এভাবে বের করে দেওয়াটা কি ঠিক হবে? ওর হয়তো আজ একটু সমস্যা হয়েছে। স্যার, আপনি কি ওর সাইড নিচ্ছেন? আমার বাবা এই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের মেম্বার। আমি যদি বলি আমি এই ক্লাসে কমফোর্টেবল না, তাহলে সেটা আপনার দেখা উচিত। হয় ও বের হবে, নয়তো আমরা সবাই ক্লাস বর্জন করব। শুনলেন তো স্যার, ডিসিশন আপনার। নয়ন, তুমি বরং আজকের মতো লাইব্রেরিতে গিয়ে বসো, বা ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসো। ক্লাসের পরিবেশটা নষ্ট হচ্ছে। স্যার, আমি তো গোসল করে এসেছি,
বৃষ্টিতে একটু বেঁচে গেছি, তাই হয়তো। শাট আপ! তুই স্যারের মুখে মুখে তর্ক করছিস? স্যার তোকে ভদ্রভাবে বের হতে বলল, কানে যায়নি? রোহান আর তার দুই সাঙ্গপাঙ্গ পেছনের বেঞ্চের দিকে এগিয়ে গেল। নয়ন বই খাতা গুছিয়ে নেওয়ারও সময় পেল না। রোহান তার কলার ধরে হ্যাচকা টান দিল। ভাইয়া আমি যাচ্ছি তো, জামাটা ছিঁড়বেন না প্লিজ, একটাই ভালো শার্ট আমার। ভালো শার্ট? এই ন্যাকড়াটাকে তুই শার্ট বলিস? চল সামনে। রোহান নয়নকে টানতে টানতে ক্লাসের মাঝখানে নিয়ে এলো। মেহের প্রথম বেঞ্চে পায়ের উপর পা তুলে বসেছিল। সে ঘৃণার দৃষ্টিতে নয়নের দিকে তাকালো। রোহান, ওকে হাঁটু গেড়ে বসতে বল, আর বল সরি চাইতে ক্লাসের পরিবেশ নষ্ট করার জন্য। শুনলি তো? বস, নীল ডাউন। সবার সামনে? স্যার আপনি কিছু বলছেন না? নয়ন প্লিজ সিন ক্রিয়েট করো না, যা বলছে করে ফেলো, ব্যাপারটা মিটমাট হয়েছে। নয়ন দীর্ঘশ্বাস ফেলল। সে ধীরে ধীরে ক্লাসের মাঝখানে, সবার মাঝখানে হাঁটু গেড়ে বসলো। মেহেরের ঠোঁটের কোণে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল। জোরে বল, সরি ম্যাম, সরি স্যার, সরি এভরিওয়ান। সরি ম্যাম, সরি স্যার, সরি এভরিওয়ান, আমার জন্য আপনাদের কষ্ট হলো। গুড জব। এবার হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত যা। মানুষের মতো হেরে যাওয়ার যোগ্যতা তোর নেই। এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? চুপ কর, রোহান ভাইয়ের কানে গেলে কাল তোর খবর আছে। নয়ন উঠে দাঁড়ালো। সে হামাগুড়ি দিল না, সোজা রোহানের চোখের দিকে তাকালো। রোহান এক মুহূর্তের জন্য থমকে গেল। নয়নের চোখে ভয় নেই, আছে অদ্ভুত এক প্রশান্তি, যা রোহানের ইগোতে আঘাত করল। কিন্তু নয়ন কিছু বলল না। সে নিজের বই খাতাগুলো বুকে জড়িয়ে ধরে ধীর পায়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। মনে মনে বলে, বাবা বলেছিল পাওয়ার প্র্যাকটিস করা সহজ, কিন্তু পাওয়ার হজম করা কঠিন। আজ আমি হজম করছি, কিন্তু যেদিন উগড়ে দেব সেদিন এই ক্যাম্পাস ছাই হয়ে যাবে। ওয়েট ফর ইট, মেহের চৌধুরী, জাস্ট ওয়েট। নয়ন সোজা চলে আসে ভার্সিটির পুরনো বিল্ডিংয়ের 3 তলার বাথরুমটায়। সাধারণত কেউ ব্যবহার করে না এটা, জায়গাটা নির্জন। নয়ন সেখানে ঢুকেই প্রতিটি টয়লেটের দরজা চেক করলো, কেউ নেই। সে মেন দরজাটা ভেতর থেকে লক করে দিল। বেসিনের সামনে দাঁড়িয়ে সেই নিজের মুখের দিকে তাকালো। কফির দাগটা এখনো হালকা লেগে আছে। ছি, কি জঘন্য অ্যাক্টিং করতে হয় আমাকে, নিজের কাছে নিজেকে অপদার্থ মনে হচ্ছে। নয়ন তার মোটা ফ্রেমের চশমাটা খুলে বেসিনের পাশে রাখলো। চশমা খোলার সাথে সাথে তার চেহারার পুরো আদল বদলে গেল। সেই বোকা বোকা ভাবটা উধাও, তার চোখের মণিগুলো যেন জ্বলছে। সে পকেট থেকে একটা পুরনো আমলের নোকিয়া 1100 মডেলের ফোন বের করলো। ফোনের পেছনের কভারটা খুলে একটা ছোট্ট বোতাম চাপলো। নীল রঙের একটা আলো জ্বলে উঠল। সাজিদ, আর ইউ দেয়ার? ইয়াস বস, লাইন ক্লিয়ার। আমি 3 নাম্বার কিউবিকেলে আছি। বাথরুমের একটা কিউবিকেলের দরজা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো কলেজের এক ঝাড়ুদার। তার পরনে নীল রঙের ক্লিনার ড্রেস, হাতে মপ আর বালতি। কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি এবং চোখের চাহনি কোনো সাধারণ ঝাড়ুদারের মতো নয়। সে সোজা হয়ে সেলুট দিল। রিপোর্ট স্যার, আজ সকালে গেটে যা হয়েছে তার ফুটেজ আমি ডিলিট করে দিয়েছি। সিসিটিভি হ্যাক করা ছিল। মির্জা গ্রুপের একমাত্র ওয়ারিসের গায়ে কফি মারা হয়েছে। এই খবর লিক হলে মিডিয়া তোলপাড় হয়ে যাবে। আপনার বাবা খুব রাগ করবেন। বাবা জানলে মেহেরের বাবার কোম্পানি আজ রাতে কিনে নেবে, আর সেটা আমি চাই না। আমি চাই মেহের রিয়েলিটি ফেস করুক। বাই দ্য ওয়ে, দুপুরের আপডেট কি? মেহের ক্যান্টিনে লাঞ্চ করছেন। রোহান মেহেরের ক্রেডিট কার্ড ব্যবহার করে বন্ধুদের খাওয়াচ্ছেন, আর মেহের সেটা খেয়াল করেনি। আর হ্যাঁ বস, আপনি যেমনটা বলেছিলেন, মেহেরের গাড়ির চাকার ভালভ একটু লুজ করে দেওয়া হয়েছে। পাঞ্চার হবে না, কিন্তু হাওয়া বেরিয়ে যাবে। ড্রাইভারকে আমি একটা ফেক কল দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। বলেছে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। গুড জব সাজিদ। ড্রাইভারের ছেলের চিকিৎসার খরচটা পাঠিয়ে দিও। যদিও অ্যাক্সিডেন্ট ফেক, লোকটার জন্য টেনশন না করে। মেয়েটা মেহের, ও আপনাকে এত অপমান করেছে, তা আপনি ওকে প্রোটেক্ট করছেন কেন?
আজ সকালে রোহান যখন আপনাকে মারতে আসছিল আমি স্নাইপার পজিশনে ছিলাম। আপনার একটা ইস্যু না পেলেই স্নাইপার অ্যাটাক করে দিতাম। রিল্যাক্স সাজিদ, এটা কোনো যুদ্ধক্ষেত্র না। আর মেহের, ও আসলে খারাপ না, ও শুধু ভুল পরিবেশে বড় হয়েছে। ওর চারপাশের মানুষগুলো, রুহান, ওর বাবা, সবাই ওকে ব্যবহার করছে। ও ভাবে ও প্রিন্সেস, কিন্তু আসলে ও একটা পুতুল। আমি শুধু সুতোগুলো কেটে দিতে চাই। বুঝলাম স্যার, কিন্তু আপনার গালটা বার্নাল কি এনে দেবো? লাগবে না, এই জ্বালাটা আমাকে মনে করিয়ে দেয় আমি কে। আচ্ছা, কেউ আসছে? পজিশন নাও। বাইরে পায়ের শব্দ শোনা গেল। সাজিদ দ্রুত বালতি নিয়ে মেঝে মোছা শুরু করলো। নয়ন চট করে চশমাটা পরে নিল। কাঠটা একটু ঝুঁকে গেল। চেহারায় আবার সেই ভীতু ভাব ফিরে এলো। সে বেসিনের কলটা ছেড়ে দিয়ে এমন ভাব করলো যেন অনেকক্ষণ ধরে হাত ধুচ্ছে। এরপর নয়ন আর ক্লাসে যায়নি। সন্ধ্যা 6:30। সন্ধ্যা হয়ে গেছে। ক্যাম্পাসে স্টুডেন্ট নেই বললেই চলে। মুষলধারে বৃষ্টি এখনো থামেনি, বরং বেড়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে। বৃষ্টির ফোঁটায় আলোগুলো ঝাপসা দেখাচ্ছে। মেহের পার্কিং লটে তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে বারবার ড্রাইভারকে ফোন করছে। তোর ছাই, ফোনটা অফ কেন? রাশেদ কাকা তো এমন করে না। উফ, এই বৃষ্টির মধ্যে আমি যাব কি করে? মেহের গাড়ির টায়ারের দিকে তাকালো। সামনের চাকাটা একদম বসে গেছে। সে বিরক্তিতে গাড়ির টায়ারে একটা লাথি মারল। গ্রেট, জাস্ট গ্রেট। একে তো ড্রাইভার নেই, তার উপর চাকা পাংচার, আর কোনো ওভারও পাচ্ছি না। আজ কি সব আমার সাথে হতে হবে? দূর। মেহের অসহায় হয়ে গেটের দিকে তাকালো। গার্ডরাও কেউ নেই। শিফট চেঞ্জ হচ্ছে। বৃষ্টির ছাটে তার দামি ড্রেসটা ভিজে যাচ্ছে। সে হাত দিয়ে মাথা ঢাকার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। এমন সময় অন্ধকারের ভেতর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। ছপ ছপ শব্দ করে কেউ একজন এগিয়ে আসছে। মেহের ভয় পেল। কে কে ওখানে? ভয় পাবেন না ম্যাম, আমি নয়ন। তুই? ও গড, শেষে এই অপদার্থটাই বাকি ছিল। তুই এখানে কি করছিস? আমার দুরবস্থা দেখে হাসতে এসেছিস? নে দেখ আমার অবস্থা, আর মন খুলে হেসে নে। না ম্যাম, আমি লাইব্রেরিতে ছিলাম, বের হতে দেরি হলো, দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে আছি তো তোর কি? তুই কি মেকানিক? গাড়ি ঠিক করতে পারবি? না পারলে ফুট। গাড়ি তো ঠিক করতে পারবো না ম্যাম, আমার কাছে টুলস নেই। তবে তবে কি? জ্ঞান দিবি না একদম। আমার মেজাজ এমনিতে খারাপ হয়ে আছে। নয়ন তার সেই ভাঙা ছাতাটা মেলল। ছাতার একটা পাশ ঝুলে আছে, কিন্তু মানুষ দুজনের মাথা ঢাকার জন্য যথেষ্ট। সে ধীরে ধীরে মেহেরের দিকে ছাতাটা বাড়িয়ে ধরল। ম্যাম, মেইন রোড পর্যন্ত হাঁটলে সিএনজি বা ট্যাক্সি পাওয়া যাবে। এখানে দাঁড়িয়ে থাকলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আমার ছাতাটা নিতে পারেন। তোর ওই থার্ড ক্লাস ভাঙা ছাতার নিচে আমি আসবো? হে মেহের চৌধুরী, আর ইউ জোকিং? মেহের চৌধুরী কখনো ভাঙা ছাতা ব্যবহার করে না, বুঝেছিস? বৃষ্টি কিন্তু চৌধুরীদের চেনে না ম্যাম, বৃষ্টি সবার জন্য সমান। আর জ্বর এলে কষ্টটা আপনারই হবে, স্ট্যাটাসের না। তোর সাহস তো কম না, তুই আমাকে লেকচার দিচ্ছিস? দূর হয় এখান থেকে। নয়ন আর কথা বাড়ালো না। সে চুপচাপ ছাতাটা মেহেরের হাতের কাছে নামিয়ে রাখলো। আমি ভিজে গেলে সমস্যা নেই ম্যাম, আমার অভ্যাস আছে। আপনি ছাতাটা রাখুন, সামনে একটা শেড আছে, ওখান পর্যন্ত যেতে পারবেন। নয়ন ছাতাটা রেখে বৃষ্টিতে নামলো। মুহূর্তের মধ্যে তার শরীর ভিজে একাকার হয়ে গেল। সে পেছন ফিরে আর তাকালো না, গেটের দিকে হাঁটতে শুরু করলো। মেহের অবাক হয়ে নয়নের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ছেলেটা আমাকে অপমান করলো না, উল্টো নিজের ছাতা দিয়ে দিল। ইডিয়েট একটা, ভাব দেখাচ্ছে। মেহের অনিচ্ছা সত্ত্বেও ছাতাটা হাতে নিল। ছাতাটা বেশ ভারী, পুরনো আমলের কাঠের হাতল। বৃষ্টির হাত থেকে বাঁচতে সে ছাতাটা মাথায় ধরল। হঠাৎ রাস্তার সোডিয়াম লাইটের আলোয় ছাতার হাতলটা চকচক করে উঠল। মেহেরের চোখ আটকে গেল হাতলের নিচের দিকে। সেখানে সোনালী কালিতে খুব ছোট করে খোদাই করা আছে, মির্জা রয়্যাল ফ্যামিলি সিন্স 1971। মির্জা রয়্যাল ফ্যামিলি সিন্স 1971। এটা আবার কোন সস্তা কোম্পানির নাম? হতে পারে
ফুটপাতের কোনো দোকান থেকে কেনা। ওরা হয়তো স্টাইলের জন্য এসব লেখে। হাহ, গরিবদের বড়লোক সাজার শখ। মেহের ছাতাটা নিয়ে মেন রোডের দিকে হাঁটা শুরু করলো, কিন্তু তার মনের মধ্যে একটা খচখচানি শুরু হলো। সকালে সেই ঠান্ডা চাহনি আর সন্ধ্যার এই নিঃস্বার্থ সাহায্য দুটো যেন মিলছে না। ছেলেটা কি সত্যি বোকা, নাকি অন্য কিছু? আর ওর গায়ের থেকে ওই গন্ধটা বৃষ্টির পানির গন্ধের সাথে মিশে একটা অদ্ভুত স্ট্রং কোলন বা পারফিউমের গন্ধ আসছিল। যখন ও ছাতাটা দিল, দামি পারফিউম। ইম্পসিবল। হয়তো আমার মনের ভুল। হ্যাঁ। বৃষ্টির তোর আরও বাড়ল। মেহের জানে না সে আজ যার ছাতার নিচে আশ্রয় নিয়েছে সে আসলে এমন এক সাম্রাজ্যের মালিক যার ছায়ায় পুরো শহর আশ্রয় নিতে পারে। রাত 8:30। সারাদিনের ঝড়ঝড় বৃষ্টির পর আকাশটা একটু শান্ত হয়েছে। গুলশানের সবচেয়ে সুরক্ষিত এবং বিশাল অট্টালিকা মির্জা ম্যানশনের গেট দিয়ে একটি সাধারণ কালো কাচের ল্যান্ড ক্রুজার ঢুকলো। গাড়িটি থামার সাথে সাথেই ইউনিফর্ম পরা 4 জন সিকিউরিটি গার্ড দৌড়ে এলো। গাড়ির পিছনের দরজা খুলল। নয়ন গাড়ি থেকে নামলো। তার গায়ে সেই ভেজা চেক শার্ট নেই। গাড়িতে বসে এসে চেঞ্জ করে একটা সাদা সিল্কের পাঞ্জাবি পরেছে, কিন্তু তার গালের পোড়া দাগটা স্পষ্ট। বাড়ির মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই একজন মাঝবয়সী নারী প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। ইনি রেহানা মির্জা, নয়নের মা। তার পরনে দামি জামদানি, কিন্তু চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। আরিয়ান, বাবা আমার। মা, দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে তো। পড়ে যাব? তুই আমার জান বের করে দিচ্ছিস, আর আমি পড়ে যাওয়ার ভয় করব? কাছে আয়, এদিকে আয়। রেহানা মির্জা ছেলেকে জাপটে ধরলেন। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তিনি কাঁপা কাঁপা হাতে ছেলের মুখটা ধরলেন। হঠাৎ তার নজরে গেল নয়নের ডান গালের লাল হয়ে যাওয়া অংশটায়, যেখানে সকালে কফি মারা হয়েছিল। হায় আল্লাহ, এটা কি? তোর গালে এটা কিসের দাগ? পুড়ে গেছে মনে হচ্ছে। কে করেছে এটা? বল আমাকে, কে করেছে? আহ মা, আসতে কিচ্ছু হয়নি। সামান্য একটু গরম কফি পড়ছিল। তুমি তো প্যানিক করো না তো। সামান্য? চামড়া উঠে গেছে, লাল হয়ে আছে, আর তুই বলছিস সামান্য? ওই শয়তানটা মানে তোর বাবার কথায় নেচে তুই কেন এই নাটক করছিস বাবা? আমাদের কি টাকার অভাব আছে? কেন তোকে ওই ছোট লোকদের অপমান সহ্য করতে হবে? আমার কলিজাটা যে ফেটে যায় যখন ভাবি আমার ছেলেটা না খেয়ে রোদে পুড়ে হয়ে ভাঙা বাসে করে ঘোরে। মা প্লিজ শান্ত হও। বাবা যা করেছেন আমার ভালোর জন্য করেছেন। আমি যদি রিয়েলিটি না দেখি তাহলে এত বড় এম্পায়ার চালাবো কি করে? আমার এমপ্লয়ারের দরকার নেই, আমার ছেলেটাকে দরকার। তুই আজই এই নাটক বন্ধ করবি। আয় সোফায় বস, আমি বরফ আনছি। রেহানা মির্জা কাজের লোক ডাকার অপেক্ষা করলেন না। তিনি নিজেই দৌড়ে ফ্রিজ থেকে বরফ আর বার্নুল ক্রিম নিয়ে এলেন। নয়ন সোফায় বসে মায়ের পাগলামি দেখছে। এই মহিলা তাকে কতটা ভালোবাসে তা পরিমাপ করার ক্ষমতা কোনো মিটারের নেই। মা ছেলের পাশে বসে পরম মমতায় গালে মলম লাগিয়ে দিতে লাগলেন। নয়নের চোখেও জল এসে গেল মায়ের এই ভালোবাসা দেখে। সে মায়ের কাঁধে মাথা রাখলো। মা তুমি এত ভালো কেন? আমি তো ঠিক আছি। চুপ কর একদম। ব্যথা করছে বাবা? ফু দিয়ে দিব? না মা, তোমার হাতের ছোঁয়া লেগেই ব্যথা কমে গেছে, বিশ্বাস করো। আজ রাতে তুই আমার হাতে খাবি। আমি তোর পছন্দের কাচ্চি রান্না করেছি। আর শোন, কাল থেকে তুই গাড়িতে যাবি। ড্রাইভার তোকে একটু দূরে নামিয়ে দেবে। আমি আর তোর ওই ভাঙা রিকশায় ওটা সহ্য করতে পারবো না। মায়ের এই আহাজারির মধ্যেই সিঁড়ি দিয়ে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। মির্জা আশফাক, মির্জা গ্রুপের চেয়ারম্যান এবং নয়নের বাবা, গম্ভীর মুখে নিচে নেমে আসছেন। তার হাতে জ্বলন্ত চুরুট। রেহানা, ছেলেকে ওভাবে আঁচল দিয়ে ঢেকে রেখো না। ও এখন আর বাচ্চা নেই, ও যুদ্ধের ময়দানে আছে। যুদ্ধ? এটাকে আপনি যুদ্ধ বললেন? নিজের ছেলেকে ভিখারি সাজিয়ে তামাশা দেখছেন? ওর গালটা দেখেছেন? পুড়ে গেছে আজ। দেখেছি, সিসিটিভি ফুটেজ আমি অফিসেই দেখেছি। সাজিদ পাঠিয়েছিল। আরিয়ান, হাউ ওয়াজ দ্য ডে? পেইনফুল?
ইন্টারেস্টিং ছিল ড্যাড। পেন ইজ পার্ট অফ দ্য প্রসেস। চৌধুরী সাহেবের মেয়েটা মেহের খুব অহংকারী, তাই না? ওকে হ্যান্ডেল করতে পারছিস? পারবো ড্যাড, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমি একটা অন্য বিষয়ের কথা বলতে চাই। বল। আমাদের ভার্সিটির মার্কেটিংয়ের প্রফেসর মিস্টার রহমান, ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে। পারলে ওনার টিচিং লাইসেন্স বাতিল করার ব্যবস্থা করো। কেন? উনি তো তোকে অপমান করেননি, উনি তো চুপ ছিলেন। এটাই তো সমস্যা ড্যাড। উনি টিচার, ওনার চোখের সামনে ক্লাসের একটা স্টুডেন্টকে অন্য স্টুডেন্টরা ফিজিক্যালি হ্যারাস করলো, অপমান করলো, আর উনি বয়ে চুপ করেছিলেন। উল্টো আমাকে ক্লাস থেকে বের করে দিলেন ঝামেলা এড়ানোর জন্য। যে শিক্ষক অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়, সে ছাত্রদের মেরুদণ্ড গর্বে কী করে? উনি মেরুদণ্ডহীন, এমন লোক আমার ভার্সিটিতে থাকার যোগ্য না। পয়েন্ট আছে, তুই অপমান সহ্য করেছিস, সেটা তোর ট্রেনিং। কিন্তু টিচার আর তার ডিউটি পালন করেনি, দ্যাটস এ ক্রাইম। এক্স্যাক্টলি, উনি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেছেন। আমি চাই কাল সকালের মধ্যে উনি টার্মিনেশন লেটার পান, আর রিজন হিসাবে লেখা থাকবে মোরাল ইনকম্পিটেন্স বা নৈতিক অযোগ্যতা। কাজ হয়ে যাবে, এখনই ভিসিকে ফোন দিচ্ছি। আর কিছু না রেড, আপাতত এটুকুই। হয়েছে তোমাদের বাপ বেটার পলিটিক্স, এবার উঠ, খেতে চল। আরিয়ান, আয় বাবা, তোর মুখটা শুকিয়ে গেছে একদম। নয়ন উঠে দাঁড়ালো, বাবার দিকে তাকিয়ে সামান্য হাসলো, যেন দুজনের মধ্যে কোনো গোপন চুক্তি হলো। তারপর মায়ের হাত ধরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। রাজপ্রাসাদের এই অন্দরমহলে সে এখন প্রিন্স, কিন্তু কাল সকালে তাকে আবার সেই ধুলোমাখার রাস্তায় নামতে হবে। তবে আজকের রাতটা মায়ের কোলের শান্তির রাত। পরের দিন দুপুর 1:15, ইউনিভার্সিটির মেন ক্যান্টিন, দুপুরের লাঞ্চ ব্রেক। ক্যান্টিনে প্রচণ্ড ভিড়। তবে আজকের আলোচনার মূল বিষয় খাবার নয়, বরং সকালে ঘটে যাওয়া একটা অবিশ্বাস্য ঘটনা। সবাই ফিসফিস করছে, টেবিল থেকে টেবিলে খবর ছড়াচ্ছে। দোস্ত, খবরটা শুনেছিস? মার্কেটিংয়ে রহমান স্যার নাকি সাসপেন্ড হয়েছে। বলিস কি? রহমান স্যার তো অনেক সিনিয়র, ওনাকে হুট করে বের করে দিল কেন? শুনলাম মোরাল ইনকম্পিটেন্স বা কি যেন একটা কারণ দেখিয়েছে ভিসি অফিস। সকালবেলা নোটিশ লটকে দিয়েছে। ক্যাম্পাসে তো এটা নিয়ে তোলপাড়। কেউ বলছে পলিটিক্যাল প্রেশার, কেউ বলছে ট্রাস্টি বোর্ডের ডিসিশন। আরে ধুর, বাদ দে তো সব। যার চাকরি গেছে সে বুঝবে। আমার তো মনে হয় রোহান ভাইদের ভয়ই স্যার কিছু একটা ঝামেলায় পড়েছে। ওই দেখ, রোহান ভাইদের গ্যাং ঢুকছে। ক্যান্টিনের কাচের দরজা ঠেলে রোহান সদল বলে ঢুকলো। তার পাশে মেহেরের পরনে আজ স্লিভলেস ব্ল্যাক কুর্তি, চোখে যথারীতি সেই দামি রোদ চশমা। রোহান একটা চেয়ার টেনে বসলো, আর তার চালারা টেনে হিচড়ে নয়নকে নিয়ে এলো তাদের টেবিলের সামনে। এই সবাই শোন, অ্যাটেনশন প্লিজ। আজ থেকে আমাদের ক্যাম্পাসে একটা নতুন এন্টারটেইনমেন্ট সিস্টেম চালু হলো। এর নাম নয়ন দ্য সার্ভেন্ট। ভাই, ওকে দিয়ে কি করাবেন? ও তো এমনিতেই ভীতু। ভীতু বলেই তো মজা। এই নয়ন, সোজা হয়ে দাঁড়া। কাঁধ ঝুঁকে আসিস কেন? মেরুদণ্ড নেই? জি ভাইয়া, আসছি। রোহান, আমি অরেঞ্জ জুস খাবো উইদাউট সুগার। আর ওই ছেলেটাকে বলো আমার জুতোটা পরিষ্কার করে দিতে, আসার সময় একটু কাদা লেগেছে। ম্যাম, আমি জুতো? কেন, তোর কি প্রেস্টিজে লাগছে? তুই তো বস্তিতে থাকিস, ওখানে তো নিশ্চয়ই অন্যের জুতো সেলাই করেই ভাত খাস। নে, পরিষ্কার কর। ওই টিস্যু বক্সটা দে ওকে। রোহান একটা টিস্যু বক্স নয়নের দিকে ছুঁড়ে মারল। বক্সটা নয়নের বুকে লাগলো। নয়ন নিচু হয়ে বক্সটা তুলল। সে মেহেরের পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। পুরো ক্যান্টিনে পিনপতন নীরবতায় দৃশ্যটা দেখছে। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ম্যাম, পারে একটু তুলবেন প্লিজ? হাত দিয়ে ধরবি না, শুধু টিস্যু দিয়ে মুছবি, তোর হাতে জীবনও থাকতে পারে। নয়ন টিস্যু দিয়ে মেহেরের দামি হিলের কাদা মুছতে শুরু করলো। সে যখন নিচু হয়ে কাজটা করছে, তার শার্টের কলারটা একটু সরে গেল। মেহের ওপর থেকে বিরক্ত হয়ে তাকিয়েছিল। হঠাৎ তার নজর আটকে গেল নয়নের ঘাড়ের কাছে। শার্টের ফাঁক দিয়ে ঘাড়ের একটু নিচে একটা ট্যাটু দেখা যাচ্ছে।
একটা বাজ পাখি ডানা মেলে আছে। ট্যাটুর ফিনিশিং এত নিখুঁত যে মনে হচ্ছে ওটা চামড়ার ওপর আঁকা নয়, খোদাই করা। মেহের মনে মনে বলে, ওই ছেলের ঘাড়ে বাজ পাখির ট্যাটু কেন? এটা তো কোনো সাধারণ ট্যাটু মনে হচ্ছে না। বাজ পাখি পাওয়ারের প্রতীক। একটা বস্তির ছেলের শরীরে এমন রাজকীয় চিহ্ন কোথা থেকে এলো? কিরে, মুছিস নাকি প্রেম করছিস জুতোর সাথে? এত সময় লাগে? রোহান অধৈর্য হয়ে সজোরে একটা লাথি মারল নয়নের কাঁধে। নয়ন অপ্রস্তুত ছিল, সে উল্টে গিয়ে পাশের লোহার চেয়ারের পায়ের সাথে বাড়ি খেলো। কপালটা কেটে গলগল করে রক্ত বের হতে লাগলো। উফ, নাটক করবে না। ওঠ, আজ তোকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবো। রোহান আবার মারার জন্য হাত তুলল। ঠিক তখনই মেহের চিৎকার করে উঠল। তার গলার স্বরে এমন একটা কর্তৃত্ব ছিল যে রোহানও থমকে গেল। স্টপ ইট রোহান, হাত নামা। কেন বেবি, তুই না বললি জুতো পরিষ্কার করতে? ও তো ঠিক মতো করছিল না। আমি যা বলেছি ও সেটা করছিল, আর তুই ওকে মারার কে? হ্যাঁ, ও আমার 5 মাস খাটার জন্য আছে, তোর মার খাওয়ার জন্য না। ওটা আমার প্রপার্টি। আমি চাইলে ওকে মারবো, কাটবো, যা খুশি করব। কিন্তু তুই বা অন্য কেউ ওর গায়ে একটা টোকাও দিবি না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আরে তুই এত হাইপার হচ্ছিস কেন? সামান্য একটা সার্ভেন্ট তো। আমার সার্ভেন্ট আমার জিনিস, বুঝেছিস? ও আমার সাথে বেয়াদবি করেছিল, তাই আমি তাকে শায়েস্তা করব। মেহের টিস্যু নিয়ে এগিয়ে গেল। সে নিজেই নিচু হয়ে নয়নের কপালের রক্তটা আলতো করে মুছে দিল। এই স্পর্শটা চিকিৎসার জন্য নয়, এটা ছিল এক ধরনের অদ্ভুত মালিকানা দাবির মতো। নয়ন মেহেরের দিকে তাকালো। মেহেরের চোখে রাগ, কিন্তু সেই রাগের আড়ালে একটা অদ্ভুত কৌতূহল। ম্যাম আপনি? চুপ থাক, কথা বলবি না। যা ডিসপেন্সারি থেকে ব্যান্ডেজ করে আয়, রক্ত দেখলে আমার গা গুলায়। নয়ন উঠে দাঁড়ালো। তার চোখে এক মুহূর্তের জন্য সে শিকারী দৃষ্টি ফিরে এলো, কিন্তু সে দ্রুত সেটা লুকিয়ে ফেলল। মেহেরের এই অধিকারবোধ তাকে ভাবিয়ে তুলল। এটা কি শুধুই অহংকার, নাকি অবচেতন মনের কোনো টান? পরদিন দুপুর 3টা। সেন্ট্রাল লাইব্রেরির দোতলার কর্নারটা সবসময় ফাঁকা থাকে। দুপুরের কড়া রোদ জানালার কাচ ভেদ করে ভেতরে এসে পড়ছে। ধূলিকণাগুলো রোদের মধ্যে নাচছে। মেহের টেবিলে বসে আছে, সামনে এক গাদা বই। নয়ন তার পাশে দাঁড়িয়ে। ওই গাধা, দাঁড়িয়ে আছিস কেন? বস। এই অ্যাসাইনমেন্টটা আজই জমা দিতে হবে। আমার হাতে ব্যথা, লিখতে পারবো না। তুই লিখবি? ম্যাম আমি তো মার্কেটিংয়ের স্টুডেন্ট, আর এটা তো ফিনান্সের অ্যাসাইনমেন্ট। আমি কি পারবো? চুপচাপ কপি করবি, ব্রেন খাটাতে বলিনি। আর শোন, হাতে লেখা যদি একটু খারাপ হয়, পেজ ছিঁড়ে তোর মুখে মারবো। আমার গ্রেড যেন ড্রপ না করে। আচ্ছা ম্যাম, কলমটা দিন। নয়ন চেয়ার টেনে বসলো। সে খুব সাবধানে লিখতে শুরু করলো। মেহের এতক্ষণ ফোনে ব্যস্ত ছিল, হঠাৎ সে খাতার দিকে তাকালো। নয়নের হাতের লেখা দেখে তার চোখ কপালে উঠল। প্রতিটি অক্ষর যেন মুক্তার মতো বসানো। এটা সাধারণ হাতে লেখা নয়, রীতিমতো ক্যালিগ্রাফি আর্ট। ওয়েট, তুই এই লেখা কোথায় শিখেছিস? এটা তো সাধারণ হ্যান্ডরাইটিং না? ছোটবেলায় মাদ্রাসার এক হুজুরের কাছে শিখেছিলাম ম্যাম। উনি খুব সুন্দর করে লিখতে পারতেন। মিথ্যে বলবি না, মাদ্রাসার লেখা আর ইংলিশ কার্সিভ এক না। দে তো দেখি। মেহের দেখার জন্য নয়নের খুব কাছে ঝুঁকে এলো। তাদের দুজনের এখন একই খাতার ওপর ঝুঁকে আছে। মেহেরের লম্বা খোলা চুলগুলো বাতাসের ঝাপটায় নয়নের মুখে এসে লাগলো। চুলের শ্যাম্পুর মিষ্টি গন্ধ আর দামি ফ্রেঞ্চ পারফিউমের অ্যারোমা নয়নকে আচ্ছন্ন করে ফেলল। কিন্তু নয়ন নির্বিকার থাকার অভিনয় করে যাচ্ছে। অন্যদিকে মেহের একটা অদ্ভুত ঘ্রাণ পেল। নয়নের গা থেকে কোনো ঘামের গন্ধ আসছে না, বরং একটা ভেজা মাটি আর কড়া তামাক বা দামি কোনো আতরের মিশ্রণ। এটা কোনো সস্তা গন্ধ নয়, এটা খুব পুরুষালী, খুব বনো। মেহের নিজের অজান্তেই একটা গভীর শ্বাস নিল। মনে মনে বলে, এই ছেলেটা এত কাছে থাকলে আমার দম বন্ধ লাগে কেন? মনে হয় আমি কোনো ম্যাগনেটের পাশে বসে আছি। মেহেরের হাত অজান্তেই নয়নের কাঁধের উপর চলে গেল। নয়নের শার্টের নিচে
শক্ত পেশিগুলো মেহেরের আঙুলের স্পর্শ করলো। মেহের বুঝতে পারল এই ছেলেটা শারীরিকভাবে অত্যন্ত ফিট। কোনো অপুষ্টিতে ভোগা বস্তির ছেলের শরীর এমন লোহা কঠিন হতে পারে না। তুই তুই আসলে কে রে? ম্যাম, আমি তো নয়ন, গ্রামের ছেলে, স্কলারশিপ নিয়ে। আবার সেই মিথ্যা? তোর স্কিন, তোর হাতে লেখা, তোর গায়ের গন্ধ কিছুই গ্রামের ছেলের মতো না। তুই কি কিছু লুকাচ্ছিস? নয়ন লেখা থামিয়ে দিল। সে ধীরে ধীরে মুখ তুলে মেহেরের চোখের দিকে তাকালো। তাদের মুখের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। লাইব্রেরির নিস্তব্ধতায় শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মানুষ যা দেখায় সবসময় তা হয় না ম্যাম, আবার যা হয় তা দেখা যায় না। আপনি যেমন দেখান আপনি খুব কঠিন, কিন্তু আসলে আপনি। শ্যাট আপ! ফিলোসফি ঝাড়বি না। আমি কঠিনই, দূরে থাক। কাজ শেষ করে বেরিয়ে যা। মেহের ঝাটকা দিয়ে নিজেকে সরিয়ে নিল। তার বুক ধড়ফড় করছে। সে বুঝতে পারছে না কেন একটা সাধারণ পিয়ন টাইপ ছেলের সামনে সে এত নার্ভাস হয়ে যাচ্ছে। সে দ্রুত উঠে জানালার কাছে চলে গেল, যেন বাইরের বাতাস তার ভেতরের আগুন নেভাতে পারবে। এভাবেই চলল কিছুদিন। হালকা দূরত্ব কমে আসতে লাগলো তাদের মাঝে। 3 দিন পর রাত 11:30, বনানীর ক্লাব ইনফার্নো। আজ ফ্রেশার্স পার্টি। বনানীর সবচেয়ে এক্সপেন্সিভ ক্লাবে পার্টি হচ্ছে। মিউজিকের শব্দে কান ঝালাপালা। ডিস্কো লাইটের আলো আধারিতে সবাই নাচছে। নয়নকে রোহান জোর করে নিয়ে এসেছে। তাকে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরিয়ে হাতে ট্রে ধরিয়ে দেওয়া হয়েছে। আজ সে ওয়েটার। এই নয়ন, ওই টেবিলের ড্রিঙ্কস দিয়ে আয়। আর টিপস চাইলে কিন্তু থাপ্পড় খাবি। জি ভাইয়া। মেহরাজ প্রচুর ড্রিঙ্ক করেছে। সে ড্যান্স ফ্লোরে একা নাচছে। তার স্টেপগুলো অসংলগ্ন। রোহান এক কোনায় দাঁড়িয়ে অন্য একটা মেয়ের সাথে কথা বলছে। মেহেরের দিকে তার খেয়াল নেই। হঠাৎ অন্য একটা প্রাইভেট ভার্সিটির 5-6 জন ছেলে ডান্স ফ্লোরে ঢুকলো। তাদের হাবভাব সুবিধাজনক না। তারা মেহেরকে ঘিরে ধরল। ও বেবি, একা একা নাচছো কেন? সঙ্গী লাগবে না? সরে যা, ডোন্ট টাচ মি। আরে এত রাগ কেন সুন্দরী? রেট কত তোমার? এক রাতের জন্য কত নিবে? হোয়াট? তোর সাহস কত বড়? রোহান, রোহান! মেহের রোহানকে ডাকলো। রোহান দূর থেকে সব দেখলো, কিন্তু বখাটেদের গ্রুপটা বেশ বড় আর তাদের পকেটে নাইফ বা আর্মস থাকতে পারে ভেবে সে ভয়ে এগিয়ে এলো না। সে উল্টো বাথরুমের দিকে কেটে পড়ল। মেহের এটা দেখে স্তব্ধ হয়ে গেল। তার কথাকথিত বয়ফ্রেন্ড তাকে বিপদে ফেলে পালালো। তোর বয়ফ্রেন্ড তো পালিয়েছে, এখন আমরাই তোর সব। চল আমাদের সাথে। ছেলেটা মেহেরের হাত ধরে হ্যাচকা টান দিল। মেহের ভয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই ক্লাবের মেন পাওয়ার লাইন অফ হয়ে গেল। পুরো ক্লাব ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। মিউজিক বন্ধ। অন্ধকারের মধ্যে হঠাৎ অদ্ভুত কিছু শব্দ শোনা গেল। ধপ, কারো বুকের হাড় ভাঙার শব্দ। খটাস, হাতে বা পায়ে বাড়ি লাগার শব্দ। আহ, বাঁচাও! কারো আর্তনাদ। মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে একটা টর্নেডো যেন বয়ে গেল ড্যান্স ফ্লোরের ওপর দিয়ে। কেউ কিছু দেখল না, শুধু অনুভব করলো বাতাসের ঝাপটা আর ভারী শরীরের আছড়ে পড়ার শব্দ। জেনারেটর চালু হলো, লাইট জ্বলে উঠল। সবাই দেখলো সেই 5 জন বখাটে ছেলে ফ্লোরে পড়ে আছে। কারো হাত উল্টো দিকে বাঁকানো, কারো নাক দিয়ে রক্ত পড়ছে, কেউ বা ব্যথায় কাতরাচ্ছে। তারা নড়তেই পারছে না। মেহের ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে। তার সামনে দাঁড়িয়ে আছে নয়ন। তার হাতে ড্রিঙ্কসের ট্রেতে রাখা গ্লাসগুলো একটু নড়েনি, পানিও ছলকে পড়েনি। তুই তুই করলে এসব? আমি না ম্যাম, কারেন্ট যাওয়ার সাথে সাথে আমি তো বইয়ের টেবিলের নিচে ঢুকে গিয়েছিলাম। মনে হয় এরা মাতাল ছিল, নিজেদের মধ্যেই মারামারি করেছে। নিজেদের মধ্যে মারামারি করে 5 জনের হাত পা ভাঙবে? আমাকে কি গাধা পেয়েছিস? বিশ্বাস করুন ম্যাম, আমি তো সাধারণ মানুষ, আমি কি এসব গুন্ডাদের সাথে পারবো?
মেহের নয়নের চোখের দিকে তাকালো সেই নিরীহ চাউনি, কিন্তু মেহেরের চোখ চলে গেল নয়নের ডান হাতের দিকে। নয়ন ট্রে ধরে আছে, কিন্তু তার আঙুলের কাঠগুলো লাল হয়ে আছে। তর্জনীর গোড়ায় সামান্য তাজা রক্ত লেগে আছে। মেহেরের নেশা কেটে গেল। সে নিশ্চিত অন্ধকারের ওই 10 সেকেন্ডে এই ছেলেটা একাই 5 জনকে শেষ করে দিয়েছে। কিন্তু কেন লুকাচ্ছে ও? কে ও? রাত 1:30। বস্তির সরু গলি দিয়ে হেঁটে নয়ন তার ঘরে ঢুকলো। বাইরে থেকে ঘরটা জরাজীর্ণ মনে হলেও ভেতরটা সম্পূর্ণ সাউন্ডপ্রুফ এবং এয়ার কন্ডিশনড। এটা তার গোপন আস্তানা। নয়ন ঘরে ঢুকে শার্টটা খুলে ফেলল। আয়নায় তার পিঠের প্রতিছবি ভেসে উঠল। পুরো পিঠ জুড়ে অসংখ্য পুরনো কাটা দাগ। এগুলো তার বাবার দেওয়া কঠোর মিলিটারি ট্রেনিংয়ের চিহ্ন। মির্জা এম্পায়ারের রাজা হতে হলে তাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। নয়ন একটা গ্লাসে হুইস্কি ঢাললো। সে জানালার পর্দা একটু সরিয়ে বাইরের চাঁদের দিকে তাকালো। তার বডিগার্ড সাজিদ ঘরের এক কোণায় ল্যাপটপ নিয়ে বসেছিল। স্যার, ওই মস্তানগুলোকে পার্মানেন্টলি হসপিটালাইজ করা হয়েছে, আর পুলিশকে বলা হয়েছে ওটা গ্যাং ওয়ার ছিল। আপনার নাম কোথাও নেই, কিন্তু রোহান আপনার উপর সন্দেহ করছে। ও ভাবছে আপনি ব্ল্যাক ম্যাজিক জানেন। ব্ল্যাক ম্যাজিক না, ওরা ছিল পিওর ফিজিক্স আর স্পিড। রোহান একটা কাপুরুষ, মেহেরকে ও ডিজার্ভ করে না। ম্যামও আপনাকে সন্দেহ করছেন স্যার। ক্লাবে উনি আপনার কত হাত নোটিশ করেছেন। আমাদেরকে প্ল্যান চেঞ্জ করা উচিত। আইডেন্টিটি রিভিল করবেন? না, এখনই না। মেহের এখন কনফিউজড, ও ভয় পাচ্ছে, আবার কৌতূহলীও হচ্ছে। আমি চাই ও আমাকে ফিল করুক, আমার টাকা বা স্ট্যাটাস কেনা। আমি চাই ও জানুক একজন সাধারণ মানুষও তার হিরো হতে পারে। কিন্তু স্যার, আপনি ওকে ঘৃণা করতে চেয়েছিলেন, এখন কি? ঘৃণা? হ্যাঁ, চেয়েছিলাম, এখনও করি। ওর অহংকারকে ঘৃণা করি। কিন্তু যখন সবাই ওকে একা ফেলে পালালো, ওর চোখে আমি একটা ভয় দেখছি সাজিদ। ওই ভয়টা আমার চাই না। ও সবার সামনে প্রিন্সেস সাজে, কিন্তু ভেতরে খুব একা, আমার মতোই। কথা বলতে বলতে নয়নের নোকিয়া ফোনটা ভাইব্রেট করে উঠল। আননোন নাম্বার, কিন্তু নয়ন জানে এটা কে। মেহের। নয়ন মেসেজটা ওপেন করলো। কাল সকাল 7টায় আমার বাসায় আসবি। আমার কুকুর ব্রোনোকে গোসল করাতে হবে। দেরি করলে গেট দিয়ে ঢুকতে দিব না। নয়ন মেসেজটা পড়ে হাসলো। দেশের সবচেয়ে বড় শিল্পী গোষ্ঠীর একজন ওয়ারিশ, যার এক ইশারায় সরকার পড়ে যেতে পারে, তাকে এখন কুকুরের গা ধোয়ালো হতে হবে। সাজিদ, কালকের মিটিং ক্যান্সেল করো। কেন স্যার? জাপানিজ ইনভেস্টররা আসবে। ওদের ওয়েট করতে বলো। আমার একটা ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট আছে ব্রুনোর সাথে। নয়ন হুস্কির গ্লাসটা নামিয়ে রাখলো। সে জানে এই খেলাটা এখন আর শুধু জেদ বা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ধীরে ধীরে এক গভীর আসক্তির দিকে যাচ্ছে। এমন এক আসক্তি যার পরিণতি ধ্বংস অথবা সৃষ্টি। এভাবেই 1 মাস কেটে যায়। গত 1 মাসে ক্যাম্পাসের চিত্র অনেকটাই পাল্টে গেছে। নয়ন এখন আর শুধু ক্লাসের উপেক্ষিত ছাত্র নয়, সে এখন মেহেরও তার গ্রুপের অলক্ষিত কাজের লোক। টিফিনের সময় জুতো পরিষ্কার করা থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট লেখা সবই নয়নের রুটিন। তবে এই 1 মাসে নয়ন কয়েকবার মেহেরকে ছোটোখাটো বিপদ থেকে বাঁচিয়েছে, যা মেহেরের মনে এক অদ্ভুত ধাঁধার সৃষ্টি করেছে। ঘৃণা আর কৌতূহলের এই টানাপোড়েনের মধ্যেই ডিপার্টমেন্ট থেকে সাজেক ভ্যালিতে ট্যুরের আয়োজন করা হলো। বিশাল এসি বাস হাইওয়ে ধরে ছুটে চলেছে। বাসের ভেতরে মৃদু নীল আলো। পেছনের সিটগুলোতে স্টুডেন্টরা হইচই করছে, কেউ গিটারে গান গাইছে। সামনের দিকের লাক্সারি সিটে মেহের বসে আছে। তার পাশে বসার জন্য রোহান উসখুস করছে। মেহের, জানলার পাশে তো বাতাস আসছে, তুই আমার সিটে আয়। আমি জানলার পাশে বসে। তাছাড়া তোর সাথে কিছু কথা ছিল সামনের ভিপি ইলেকশন নিয়ে। রোহান, তোকে কতবার বলবো, আমার এখন পলিটিক্স নিয়ে কথা বলার মুড নেই। আর আমি জানলার পাশেই বসবো, তুই তোর সিটে গিয়ে বস। আরে জান, এমন করছিস কেন? পুরো রাস্তা কি একা একাই যাবি? আমি পাশে থাকলে তোর বোরিং লাগতো না? তাছাড়া ওই যে পেছনের সিটে দেখ, রিমি আর সজীব কেমন গল্প করছেন। আমরাও একটু। তুই পাশে থাকলে আমার মাথা ধরে রোহান, প্লিজ আমাকে একটু স্পেস দে, আমার গান শুনতে ইচ্ছে করছে। আর শোন, তুই বরং ড্রাইভারকে বল এসিটা একটু কমাতে, আমার ঠান্ডা লাগছে। যা তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি।
মেজাজ দেখাস না। ড্রাইভার মামা, এসি কমাও তো। মামা এসি তো ফিক্স, কমান কই যাই না, চাদর গায়ে দেন। তোর মুখে মুখে তর্ক, যা বলছি কর। রোহান, তুই ড্রাইভারের সাথেও ঝগড়া করবি? তুই যা তো পেছনে, আমার একা থাকতে ভালো লাগছে। আচ্ছা যাচ্ছি, কিন্তু মনে রাখিস সাজিকে গিয়ে কিন্তু আমার সাথেই বাইকে ঘুরবি। অন্য কারো বাইকে উঠলে কিন্তু পা ভেঙে দিব। দেখা যাবে, এখন যা। রোহান গজগজ করতে করতে পেছনের সিটে চলে গেল। মেহের বাসের রিয়ার ভিউ মিররে তাকালো। বাসের একেবারে শেষ সিটে, যেখানে ঝাঁকুনি সবচেয়ে বেশি, সেখানে নয়ন বসে আছে। তার কোলে একটা মোটা বই। মেহের লক্ষ্য করলো নয়ন বইটা পড়ছে না, বরং বইয়ের আড়াল থেকে তাকেই দেখছে। হঠাৎ বাসটা বিকট শব্দ করে কেঁপে উঠল এবং থেমে গেল। ওস্তাদ, সর্বনাশ হয়েছে, চাকা ব্লাস্ট করছে, নামেন সবাই নামেন। ধরু মিয়া, মাঝরাত্রে চাকা ফাটলো, এখন আমরা যাবো কেমনে? এই জঙ্গলের মধ্যে বাঘ বলক আসছে নাকি? এই চুপ কর তোরা, প্যানিক করবি না। ড্রাইভার, কতক্ষণ লাগবে? স্যার, স্পেয়ার চাকা তো নাই, অন্য বাস থাইক্কা হেল্প লইক্কা লাগবে। ততক্ষণে আপনারা একটু নামেন, বাসটা একটু হালকা করতে হইব, আর ছাদের মালপত্র নামাল লাগবো। জ্যাক লাগামো। নয়ন, ওই নয়ন, কই তুই? জি ভাইয়া, আসছি। নবাবজাদা, কানে শুনিস না? মালপত্র নামাতে হবে। বাসের ছাদে ওঠ, সব লাগেজ নামাবি, আর ওই জেনারেটর মেশিনটাও নামাবি, জলদি। জেনারেটর? ভাইয়া ওটা তো অনেক ভারী, একা পারবো না, কেউ একটু দৌড়লে ভালো হতো। আবার তর্ক? আমরা কি কুলি নাকি যে তোর সাথে হাত লাগাবো? একা নামাবি, না পারলে লাথি দিয়ে বাস থেকে ফেলে দিব। ওঠ ছাদে। পাশ থেকে এক ছাত্রী, এক রিমি বলে, মেহের, তোর বয়ফ্রেন্ড কিন্তু বেশি করছে। জেনারেটরটা আসলেই ভারী, বেচারা নয়ন একা কিভাবে পারবে? ও আমার বয়ফ্রেন্ড না রিমি, আর নয়ন। দেখা যাক ও পারে কিনা। বস্তির ছেলেরা তো পাথর ভাঙে, এটা পারবে না কেন? ওরে বাপরে, দেখ দেখ, নয়ন একাই জেনারেটরটা তুলেছে। ওর কি গায়ে ভূতের শক্তি আছে নাকি? আল্লাহ, ওর হাতের মাসল দেখেছিস? শার্টের হাতা ছিঁড়ে যাবে মনে হচ্ছে। মেহের, তুই শিওর ও শুধু ভাত খেয়ে বেঁচে থাকে? এই বডি তো জিম ছাড়া হয় না। চুপ কর তো, হয়তো বংশগতভাবে শক্তি বেশি, কিন্তু ওর দাঁড়ানোর ভঙ্গিটা খেয়াল করেছিস? কেমন যেন মিলিটারি টাইপ। কিরে, নামাতে পারলে? নাটক শেষ হলে এবার নিচে নাম। আমাদের চিপস আর পানির বোতলগুলো নিয়ে আয়। আনছে ভাইয়া, আর কিছু লাগবে? আপাতত এটাই কর। আর শোন, আমার জুতোর ফিতাটা খুলে গেছে, লাগেজ নামানো শেষ হলে ওটা বেঁধে দিবি। রোহান, তুই থামবি? ও কুলি হতে পারে, কিন্তু তোর পার্সোনাল চাকর না। জুতোর ফিতা নিজে বাদ। তুই আবার ওর হয়ে কথা বলছিস? ব্যাপার কি বলতো? ব্যাপার কিছু না, আমার চোখে লাগছে তাই বললাম। নয়, তুই যা, পানি নিয়ে আয়। অবশেষে গাড়ি ঠিক হওয়ার পর তারা সাজেক মেঘপুঞ্জি রিসোর্টে পৌঁছায়। রাত তখন 10টা। রিসোর্টে বারবিকিউ পার্টি চলছে, আগুন জ্বালানো হয়েছে, গান বাজছে, সবাই আনন্দ করছে। রোহান আড়ালে গিয়ে মেহেরের ব্যাগ থেকে হীরের আংটিটা চুরি করে নয়নের জ্যাকেটের পকেটে ঢুকিয়ে দিয়েছে। খাওয়ার সময় হঠাৎ নাটক শুরু হলো। আমার আংটি, আমার ডায়মন্ড রিংটা কোথায়? আমি তো ব্যাগে রেখেছিলাম। এটা বাবার দেওয়া গিফট, অনেক দামি। কেউ দেখেছিস? ভালো করে দেখ, পরে টরে গেল নাকি, নাকি ব্যাগের অন্য পকেটে? না, আমি শিওর আমি মেইন জেপারেই রেখেছিলাম। আমি হাত ধোয়ার সময় খুলে রাখলাম, এখন নেই। এইখানে তো আমরাই, বাইরের কেউ তো নেই। ওয়েট, বাইরের লোক একজন আছে, ওই ফকিন্দির পোলা নয়ন। ও কোথায়? ওই তো আগুনের পাশে দাঁড়িয়ে কাঠ দিচ্ছে। ওই নয়ন, এদিকে আয়। সত্যি করে বল, তুই নিয়েছিস? আমি কি নেব ভাইয়া? আমি তো ম্যামের ব্যাগের কাছেও যাইনি। চোরের মায়ের বড় গলা। এই, ওর পকেট চেক কর। এই ছোট লোকদের স্বভাবে চুরি করা। সারাদিন আমাদের দামি জিনিসপত্র দেখে নিশ্চয়ই লোভ সামলাতে পারেনি। ভাইয়া, আমাকে অপমান করবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আপনারা চেক করতে পারেন।
চেক তো করবই। সজীব, ওর জ্যাকেটের পকেট দেখতো। রোহান ভাই, এই যে পেয়েছি, ওর ডান পকেটেই ছিল। কি নয়ন, তুই তুই এটা করলি? ম্যাম বিশ্বাস করুন, আমি জানি না এটা আমার পকেটে কিভাবে এলো। আমি নেইনি, কেউ হয়তো। চুপ, একদম চুপ। তুই আমাকে জ্ঞান দিবি না। আমি তোকে বিশ্বাস করে আমার পার্সোনাল কাজ দিয়েছিলাম, আর তুই এই প্রতিদিন দিলি। ছি, তোর জন্ম পরিচয়টা আসলেই নোংরা। তোর রক্তের সমস্যা। ম্যাম আপনি যা খুশি বলুন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কথা বলবেন না। আমি চুরি করিনি। তুই আবার মুখে মুখে তর্ক করছিস, চোর কোথাকার। বেরিয়ে যা, গেট আউট। এই রিসোর্টে চোরের কোনো জায়গা নেই, এখনই বেরিয়ে যা। ম্যাম বাইরে অনেক জ্বর হচ্ছে, রাতটা অন্তত বারান্দায় থাকতে দিন। এত রাতে পাহাড়ে। আমি বলেছি বেরিয়ে যা। তুই মরলি না বাঁচলি আমার দেখার দরকার নেই। আমার চোখের সামনে যেন তোকে আর না দেখি। সিকিউরিটি, ওকে বের করে দিন। শুনলি তো, যা ভাগ, নইলে তুই হর গুরু করে দেব। ঠিক আছে ম্যাম, আমি যাচ্ছি। তবে মনে রাখবেন, যা দেখা যায় তা সবসময় সত্য হয় না। ফিলোসফি ছাড়বি না, গেট আউট। নয়ন আর কিছু না বলে বেরিয়ে আসে। রিসোর্টের বারান্দা ও পাহাড়ি ঢাল। রাত 2:15। রাত অনেক গভীর, ঝড় থামার কোনো লক্ষণ নেই। রিসোর্টের সবাই ঘুমিয়ে পড়েছে। মেহেরের চোখে ঘুম নেই। সে বারান্দায় এসে দাঁড়ালো। বিদ্যুতের চমকে সে দেখতে পেল রিসোর্টের বাউন্ডারির বাইরে পাহাড়ি ঢালের নিচে একটা গাছের নিচে কেউ বসে আছে। ওটা কি নয়ন? ও এখনো যায়নি? এই তুফানের মধ্যে ও এখানে বসে আছে? পাগল নাকি ছেলেটা? শীতে তো মরে যাবে। কিন্তু ও তো চুরি করেছে, নাকি করেনি? ওর চোখগুলো, ও যখন বলল যা দেখা যায় তা সত্য না, কেন বলল? রোহান কি কিছু করলো? ধুর, আমার কেন এত টেনশন হচ্ছে? একটা চোরের জন্য আমার এত মায়া কেন? দূর। মেহের আর নিজেকে আটকাতে পারল না। সে একটা রেনকোট গায়ে জড়িয়ে ঘর থেকে বের হলো। সে চুপি চুপি গেট খুলে পাহাড়ি ঢালের দিকে গেল। নয়ন, আয় নয়ন, উপরে আয়। আমি মাফ করে দিয়েছি। এই তুফানে এখানে থাকিস না, আয়। বাতাসের শোষো শব্দে তার গলা হারিয়ে যাচ্ছে। মেহের আরও একটু নিচু নামার চেষ্টা করলো। জায়গাটা খুব পিচ্ছিল। উফ, এত অন্ধকার। নয়ন, তুই কি আছিস নাকি চলে গিয়েছিস? প্লিজ কথা বল, আমার ভয় করছে। হঠাৎ মেহেরের পা পিছলে গেল। সে নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়তে লাগলো। বাঁচাও, রোহান, কেউ আছো? মাগো। কাটা ঝোপ আর পাথরের ওপর দিয়ে গড়িয়ে সে প্রায় 50 ফুট নিচে একটা ছোট্ট গুহার মুখে গিয়ে পড়ল। তার ডান পায়ে প্রচণ্ড ব্যথা। সে ওঠার চেষ্টা করলো কিন্তু পারল না। উফ, পাটা মনে হয় ভেঙেই গেল। আল্লাহ, আমাকে বাঁচাও, আমি এখানে মরে যাব, কেউ নেই। নয়, তুই কি শুনতে পাচ্ছিস? হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা শক্ত হাত তার মুখ চেপে ধরল। মেহের ভয়ে চিৎকার দিতে গিয়েও পারল না। চুপ ম্যাম, চিৎকার করবেন না। এখানে বন্য শিয়াল আছে, আমি আছি, ভয় নেই। নয়, তুই তুই যাসনি? আমি ভেবেছিলাম তুই। আপনাকে জঙ্গলে একা পেলে আমি নরকেও যাব না ম্যাম। ব্যথা পেয়েছেন? দেখি পাটা। খুব ব্যথা করছে, আমি নড়তে পারছি না। আমার খুব ঠান্ডা লাগছে না, আমি জমে যাচ্ছি। ওহ। গুহাটা খুব ছোট, দুজন মানুষ কোনো মতে বসতে পারে। বাইরের ঝড়ের তাণ্ডব চলছে। মেহের শীতে থরথর করে কাঁপছে। তার ঠোঁট নীল হয়ে গেছে। ভেজা কাপড় গায়ের সাথে লেপ্টে থাকায় তার অবস্থা শোচনীয়। নয়ন বুঝতে পারল দ্রুত ব্যবস্থা না নিলে মেহের হাইপোথার্মিয়াতে মারা যাবে। ম্যাম, ম্যাম আমার দিকে তাকান, চোখ বন্ধ করবেন না, কথা বলুন। আমি পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে। নয়ন। ম্যাম প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনাকে বাঁচাতে হলে আমাকে একটা কাজ করতে হবে। আপনার শরীরে হিট দরকার। আমাদের শরীরের উষ্ণতা শেয়ার করতে হবে। কি কি বলছিস? ক্ষমা করবেন ম্যাম। নয়ন কোনো কথা না বলে নিজের ভেজা শার্টটা একটানে ছিঁড়ে ফেলে দিল। শার্টের বোতামগুলো ছিটকে পড়ল গুহার মেঝেতে। বিদ্যুতের আলোয় নয়নের খালি গা দেখে মেহেরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। চওড়া বুক, সিক্স প্যাক, অ্যাবস আর পিঠ জুড়ে থাকা পুরনো আঘাতের দাগগুলো তাকে এক আদিম যোদ্ধার মতো দেখাচ্ছে। কাছে আসুন। নয়ন।
নয়ন মেহেরকে 2 হাতে জড়িয়ে ধরে নিজের বুকের সামনে মিশিয়ে নিল। মেহেরের ভেজা ওড়নাটা সরে গেল, দুজনের শরীর এক হয়ে গেল। নয়নের শরীরের তাপ আগুনের মতো মেহেরের শরীরে প্রবেশ করতে লাগলো। আহ নয়ন, তুই এত গরম কেন? তোর গা থেকে আগুন বের হচ্ছে। চুপ করে থাকুন ম্যাম, শুধু আমার নিঃশ্বাস অনুভব করুন। আমি আপনাকে কিছু হতে দিব না। আমাকে আমাকে আরো শক্ত করে ধরে রাখ, আমি শীতে মরে যাচ্ছি। মেহের নিজের অজান্তে নয়নের খালি পিঠ খামচে ধরল। তার নখ নয়নের পিঠে গেঁথে গেল। নয়ন যন্ত্রণায় সামান্য কুঁকড়ে উঠল, কিন্তু মেহেরকে ছাড়ল না। মেহেরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নয়নের গায়ের বুনো গন্ধ আর পৌরুষের উত্তাপ মেহেরকে মাতাল করে ফেলল। সে ভুলে গেল তাদের পরিচয়, ভুলে গেল তাদের অবস্থান। নয়ন, আমি আজ মরতে চাই না, কিন্তু তোর বুকে মরে যেতে ইচ্ছে করছে। এটা কি হচ্ছে আমার সাথে? এটা মৃত্যু না মেহের, এটা জীবন। আপনি মরবেন না, আমি আছি তো। তুই তুই কে আসলে? একটা সাধারণ ছেলে এত পুরুষালী হয় না। তোর স্পর্শে আমাকে পাগল করে দিচ্ছে। আমি আপনার নয়ন, শুধু আপনার। নয়ন, আমার দিকে তাকা। মেহের মুখ তুলে নয়নের দিকে তাকালো। তাদের ঠোঁটের দূরত্ব মাত্র 1 ইঞ্চি। মেহেরের চোখ আধা খোলা, নেশাতুর। সে ধীরে ধীরে নয়নের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিল। নয়নও নিজেকে আটকাতে পারল না। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে একাকার হয়ে গেল। মেহের নয়নের বুকে হাত রাখল হৃদস্পন্দন অনুভব করার জন্য। ঠিক সেই মুহূর্তে বাইরের বিশাল এক বজ্রপাত হলো। হঠাৎ দিনের মতো আলোকিত হয়ে গেল। মেহেরের চোখ পড়ল নয়নের গলার দিকে। নয়নের খালি বুকে একটা রূপার চেন ঝুলছে। চেনের লকেটটা নয়নের বুকের লোমের মাঝে চকচক করছে। মেহের লকেটটা হাতে নিল। এটা এটা কি? লকেটে স্পষ্ট খোদাই করা মির্জা। তার নিচে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সেই বিখ্যাত ইগলের লোগো। মেহেরের চোখ বড় হয়ে গেল। এই লোগো বাংলাদেশের পাওয়ার আর টাকার প্রতীক। মির্জা? তুই মির্জা পরিবারের? মেহের, শান্ত হন। অতিরিক্ত উত্তেজনা আর শীতে সে নয়নের বুকে জ্ঞান হারালো। নয়ন তাকে শক্ত করে ধরে রাখলো। পরের দিন সকাল 7টা। ঝড় থেমে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাহাড়ের গায়ে উদ্ধারকারী দল রিসোর্টের ম্যানেজার এবং রোহান দড়ির সাহায্যে নিচে নামছে। রোহান চিৎকার করছে, কিন্তু তার চোখে মুখে চিন্তার চেয়ে বিরক্তি বেশি। নিচে একটা গাছের আড়ালে গুহার মুখ দেখা যাচ্ছে। মেহের, মেহের তুই কোথায়? শুনতে পাচ্ছিস? স্যার, ওই যে গুহার মুখে মনে হয় কাউকে দেখা যাচ্ছে। জলদি চল। আমার তো মনে হচ্ছে ওই ফকিন্নির পোলাটা মেহেরের কোনো ক্ষতি না করে বসে। তারা গুহার কাছে পৌঁছালো। দৃশ্যটা দেখে রোহানের চোখ কপালে উঠল। মেহের গুহার এক কোণায় পাথরের গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছে। তার গায়ে জড়ানো আছে একটা সস্তা কিন্তু ভারী জ্যাকেট, যেটা নয়নের। আর নয়ন গুহার ঠিক মুখে পাহারাদারের মতো বসে আছে। তার গায়ে কোনো শার্ট নেই, খালি গা। শীতে তার শরীর নীল হয়ে গেছে, কিন্তু সে নড়ছে না। এই জানোয়ার, তুই মেহেরের সাথে কি করছিস এখানে? স্যার, আস্তে কথা বলুন। ম্যাম মাত্র ঘুমিয়েছেন, সারা রাত অনেক কষ্ট করেছেন। চুপ থাক ফালতু কোথাকার। তুই খালি গায়ে কেন? মেহেরের গায়ে তোর নোংরা জ্যাকেট কেন? তুই কি মেহেরের গায়ে হাত দিয়েছিস? না স্যার, বিশ্বাস করুন, ম্যাম শীতে মরে যাচ্ছিলেন। আমার কাছে আর কিছু ছিল না, তাই জ্যাকেটটা। শাট আপ। তোর মতো ছোট লোকের সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডের এত কাছে আসার? দাঁড়া, তোকে আমি। রোহান এগিয়ে গিয়ে নয়নকে ধাক্কা দিল। নয়ন দুর্বল শরীরে টলমল করে পড়ে গেল। ঠিক তখনই মেহেরের ঘুম ভাঙল। সে ধরফর করে উঠে বসল। তার মাথা ঝিমঝিম করছে। গত রাতের স্মৃতিগুলো আবছা স্বপ্নের মতো মনে হচ্ছে। রোহান, তোমরা? আমি কোথায়? বেবি, থ্যাংক গড তুই ঠিক আছিস। আমি সারা রাত ঘুমোতেই পারিনি টেনশনে। এই ছোট লোকটা তোকে কিডন্যাপ করে এইখানে আনিনি তো? কিডন্যাপ? না, আমি পড়ে গিয়েছিলাম, আর নয়ন নয়ন আমাকে বাঁচিয়েছে। মেহেরের নয়নের দিকে তাকালো।
নয়ন এখন উঠে দাঁড়িয়েছে, মাথা নিচু করে আছে। তার সেই রাজকীয় ভঙ্গি, সেই বাঘের মতো চাহনি সব উধাও। আবার সেই কুঁজো হয়ে থাকা ভীতু ছেলেটা। মেহেরের চোখ অজান্তেই নয়নের গলার দিকে গেল। সেখানে কোনো চেন নেই, কোনো লকেট নেই, শুধু খালি গলা। মেহের মনে মনে বলে, কাল রাতে কি আমি স্বপ্ন দেখেছিলাম? বিদ্যুতের আলোয় আমি স্পষ্ট দেখলাম ওর গায়ে মির্জা গ্রুপের লকেট, ওর গায়ের সেই উত্তাপ, সেই দরাজ গলা। সব কি আমার হ্যালোসিনেশন ছিল? জ্বরের ঘোরে আমি ভুল দেখেছি নাকি? বেবি, কি ভাবছিস? চল এখান থেকে, তোর পা তো ফুলে গেছে, আমি কোলে করে নিয়ে যাচ্ছি। না, আমি হাঁটতে পারবো। তুই শুধু হাতটা ধর। আর নয়ন, তুই তোর জ্যাকেটটা নে, তোর ঠান্ডা লাগবে। আরে ধুর, ওর চামড়া গন্ডারের মতো, কিচ্ছু হবে না, চল তুই। ম্যাম, আপনি জায়গাটা রাখুন, রিসোর্টে গিয়ে দেবেন, আমার অভ্যাস আছে। মেহের গাড়িতে ওঠার আগে শেষবারের মতো নয়নের দিকে তাকালো। নয়ন তখন উদ্ধারকারী দলের একজনকে দড়ি গুছাতে সাহায্য করছে। ছেলেটার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। মেহেরের মনের ভেতরটা খচখচ করে উঠল। কাল রাতে সেই পুরুষ আর আজকের এই চাকর, দুটো মানুষ এক হয় কি করে? নাকি সাজেকের এই রহস্যময় পাহাড়ে তার মস্তিষ্ক তার সাথে খেলা করছে? এরপর আরও একদিন তারা ওখানে এনজয় করে সবাই ফিরে আসে। গুলশান 2, চৌধুরী ভিলা, রাত 9টা। সাজেক থেকে ফেরার 2 দিন পর চৌধুরী ভিলার ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। মিস্টার আরশাদ চৌধুরী সোফায় মাথায় হাত দিয়ে বসে আছেন। তার সামনে টেবিলের উপর ব্যাংকের কিছু লাল নোটিশ পড়ে আছে। মেহের মাত্রই ফ্রেশ হয়ে নিচে নেমেছে। তার পায়ে এখনো ব্যান্ডেজ। বাবা, তুমি অন্ধকারে বসে আছো কেন? শরীর খারাপ? শরীরটা অনেক আগেই খারাপ হয়েছে রে মা, এখন মনটাও মরে যাচ্ছে। আমাদের সব শেষ হয়ে গেছে। মানে কি বলছো এসব? কি শেষ হয়ে গেছে? আমার কোম্পানি, ব্যাংকের লোন, ইনভেস্টের টাকা আমি আর সামলাতে পারছি না। কাল ব্যাংক থেকে ফাইনাল নোটিশ দিয়েছে, ওরা আমাদের বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সব নিলামে তুলবে। আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। কি বাবা, তুমি ইয়ার্কি করছো তাই না? আমরা চৌধুরী গ্রুপ, আমাদের টাকা শেষ হবে কেন? ব্যবসা ইয়ার কি নামা, গত 3টা শিপমেন্ট ক্যান্সেল হয়েছে। তারপর মার্কেটে মির্জা গ্রুপ সব ধরে ফেলেছে। আমাদের কম্পিটেট ক্ষমতার নেই। তবে একটা পথ এখনো খোলা আছে। কি পথ বাবা? যা করতে হয় করো, আমি তো আছি। তুই আছিস বলেই তো আশা দেখছি। মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা আশফাক সাহেব একটা প্রস্তাব পাঠিয়েছেন। উনি আমাদের সব লোন শোধ করে দেবেন, আমাদের কোম্পানির সাথে মার্জ করবেন, কিন্তু বিনিময়ে। বিনিময় কি বাবা? টাকা? না, সম্পর্ক। উনি চান তুই ওনার ছেলের বউ হ। ওনার ছেলে আরিয়ান মির্জা নাকি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে সত্য দেশে ফিরেছে। তাকেই তোকে বিয়ে করতে হবে। বিয়ে? অসম্ভব। আমি চিনি না, জানি না এমন একটা ছেলেকে বিয়ে করব। আর আমি তো রোহানকে। রোহান ওই ফালতু ছেলেটা তোকে বাঁচাতে পারবে? ওর বাবার কি সেই ক্ষমতা আছে মির্জাদের সাথে টক্কর দেওয়ার? আরিয়ান মির্জা দেশের সবচেয়ে গ্যালিজেবল ব্যাচেলর, কোটি কোটি মেয়ে তার জন্য পাগল। আর তুই না করছিস? বাবা, তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ ব্যবসার জন্য, নিজের মেয়েকে ডিল করছো। বিক্রি করছি না মা, তোর ভবিষ্যৎ আর আমার সম্মান বাঁচাচ্ছি। তুই যদি রাজি না হস, কাল সকালে পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবে। তোর বাবাকে জেলের হাত খেতে হবে। মিস্টার চৌধুরী মেয়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। মেহের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল সাজেকের সেই অন্ধকার গুহা, নয়নের মুখটা। একটা অদ্ভুত টান সে অনুভব করে ওই ছেলেটার প্রতি, কিন্তু বাস্তবতা বড় কঠিন। বাবা, তুমি কেঁদো না। আমি আমি রাজি। তুমি যা বলবে তাই হবে। সত্যি মা, তুই রাজি? আলহামদুলিল্লাহ। কালই আমি আশফাক সাহেবকে কনফার্ম করব। তুই দেখিস আরিয়ান ছেলে হিসেবে হীরের টুকরো হবে। মেহের মনে মনে বলে, হীরের টুকরো দিয়ে আমি কি করব বাবা? আমার মন যে একটা ভাঙা কাছের টুকরোয় আটকে গেছে।
নয়ন, আমি কেন তোকে ভুলতে পারছি না। উফ, shit। এদিকে তেজগাঁও বস্তি। পরের দিন বিকেল 5টায় কলেজ শেষের পর নয়ন তার সেই টিনের ঘরে ফিরেছে। সে তার দামি লেন্স আর মেকআপ তুলে ফেলেছে। এখন সে পুরোপুরি আরিয়ান মির্জা, কিন্তু পরনে সাধারণ লুঙ্গি আর গেঞ্জি। ঘরের বাইরে বস্তির একপাল বাচ্চা হইচই করছে। নয়ন ভাইয়া আজ পড়াবে না আমাদের? কাল তো আমার অঙ্ক পরীক্ষা। আরে আসছি তো, পচা বান্দরের দল, দাঁড়া চকলেট নিয়ে আসছি। নয়ন ঘর থেকে এক প্যাকেট দামি সুইস চকলেট নিয়ে বের হলো। বাচ্চাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। নয়ন হাসি মুখে ওদের মাথায় হাত বুলিয়ে দিল। এই বাচ্চাগুলোর হাসি তাকে যে শান্তি দেয় তা 1000 কোটি টাকা দিলেও দিতে পারে না। বাচ্চাদের বিদায় দিয়ে ঘরে ঢুকতেই সে দেখতে পেল সাজিদ চেয়ারে বসে আছে। স্যার বাচ্চামি তো অনেক হলো, এবার সিরিয়াস কথায় আসি। কি খবর সাজিদ? চৌধুরী সাহেবের অবস্থা কি? খুবই খারাপ। উনি আজ সকালে বসকে মানে আপনার বাবাকে ফোন করেছিলেন। উনি আপনার বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন, মানে মেহের ম্যাম রাজি হয়েছেন। মেহের রাজি হয়েছে? কোনো প্রতিবাদ করেনি? না স্যার, বাবার চোখের পানি আর জেলের ভয়, এই দুটোই যথেষ্ট ছিল। তবে স্যার, আমার একটা প্রশ্ন আছে। আপনি কেন এই নাটকটা কন্টিনিউ করছেন? আপনি তো সরাসরি গিয়ে বলতে পারেন যে আপনি মির্জা, তাহলে তো ম্যাম খুশি মনে রাজি হতেন। না সাজিদ, আমি যদি মির্জা হয়ে যাই ও আমার টাকা আর পাওয়ার দেখে বিয়ে করবে। আমি জানতে পারবো না ও মানুষ হিসেবে কেমন। আমি দেখতে চাই ওকে শুধু বাবার চাপে বিয়েটা করছে নাকি ওর মনে অন্য কারোর জন্য জায়গা আছে। কিন্তু স্যার, ম্যাম তো আপনার বর্তমানকে ঘৃণা করেন, মানে আপনার গরিব রূপটাকে। ঘৃণা? না রে সাজিদ, গুহার ভেতরে আমি ওর চোখ ঘৃণা দেখিনি, দেখেছি আশ্রয়। ও কনফিউজড। আমি ওর এই কনফিউশনটা কাটাতে চাই। আমি চাই ও টাকার লোভে নয়, ভালোবাসার টানে আমার কাছে আসুক। ও যদি টাকার জন্য আমাকে বিয়ে করে তাহলে আমি বিয়ে ভেঙে দেব। কিন্তু স্যার, রিস্ক হয়ে যাচ্ছে না যদি ম্যাম বিয়ের দিন পর্যন্ত আপনাকে না চেনেন? তাহলে বিয়ের আসরই ধামাকা হবে। তুমি শুধু এঙ্গেজমেন্টের আয়োজন করো। আর হ্যাঁ, আমার নয়ন রূপের খেলা এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে। পরের দিন কলেজে আজ এঙ্গেজমেন্টের খবর ছড়িয়ে পড়েছে। সবাই জানে মেহের চৌধুরীর বিয়ে ঠিক হয়েছে দেশের সবচেয়ে ধনী পরিবারের ছেলের সাথে। মেহের আজ কারোর সাথে কথা বলছে না। সে সোজা লাইব্রেরিতে চলে এসেছে। লাইব্রেরির সেই পুরনো কোণায় নয়ন বসে আছে। সে জানতো মেহের আসবে। নয়ন, আসুন ম্যাম, বসুন। শুনেছি আপনার বিয়ে ঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। তুই তুই জানিস? পুরো কলেজ জানে ম্যাম, মির্জা পরিবারের বউ হচ্ছেন। কত বড় ভাগ্য আপনার। কত টাকা, কত গয়না, কত নাম ডাক হবে আপনার। আপনি তো এটাই চেয়েছিলেন, তাই না? বড়লোক স্বামী, দামি গাড়ি। চুপ কর, একদম চুপ কর। তুই তুই কি জানিস আমার ব্যাপারে? হ্যাঁ, আমি টাকা চেয়েছি, আমি স্ট্যাটাস চেয়েছি, আমি শুধু আমার বাবাকে বাঁচাতে চেয়েছি। বাবাকে বাঁচাতে নিজের জীবন বিক্রি করে দিলেন, বাহ, দারুণ ডিল। কিন্তু ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি, ওই যে সেদিন গুহায়, তখন তো মির্জা সাহেব ছিল না, তখন কে ছিল? মেহের চমকে উঠল। নয়নের কথার খোঁচাটা তার বুকে তীরের মতো বিঁধল। সে নয়নের টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার চোখ ছলছল করছে। কেন মনে করে দিচ্ছিস ওসব? আমি ভুলে যেতে চাই। আমি জানি তুই একটা সাধারণ পিয়ন টাইপ ছেলে, তোর কোনো যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর। কিন্তু কিন্তু কেন জানি না, ওই রাতের পর থেকে আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে নয়ন। আমি ওই অচেনা আরিয়ান মির্জাকে বিয়ে করতে চাই না। আমি চাই। কি চান আপনি, বলুন। আমি চাই কেউ আমাকে বুঝুক, কেউ আমাকে আমার বাবার টাকার জন্য বা আমার রূপের জন্য না, আমার জন্য ভালোবাসুক। তুই কি পারবি আমাকে এখান থেকে নিয়ে যেতে? তোর কি সেই সাহস আছে? নয়ন বই বন্ধ করে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে মেহেরের দিকে এগিয়ে গেল। মেহের পিছিয়ে গিয়ে বুক সেলফের সাথে লেগে গেল। নয়ন তার 2 হাত মেহেরের মাথার 2 পাশে রাখলো, তাকে ব্লকেট করে দিল। নয়নের চোখ এখন আর ভীত নয়, সেখানে এক আদিম আগুন জ্বলছে। পালিয়ে যাওয়াটা কাপুরুষের কাজ মেহের। সাহস থাকলে বাবাকে না বলে দাও, বলো যে তুমি এই বিয়ে করবে না। বলো যে তুমি এই সামান্য নয়নকে ভালোবাসো। বলতে পারবে? নাকি টাকার গরম আর অভিজাত্যের অহংকার তোমাকে সেটা বলতে দেবে না? তোর গলা, তুই এভাবে কথা বলছিস কেন? মনে হচ্ছে তুই অন্য কেউ। আমাকে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি কে। তুমি মেহের চৌধুরী নাকি বাবার পুতুল? ডিসিশন তোমার।
কয়েকদিনের মধ্যেই তোমার এঙ্গেজমেন্ট। যদি আংটিটা পরো তবে তুমি হেরে গেলে, আর যদি না পরো যদি না পড়ি তাহলে? তাহলে তাহলে হয়তো জীবন তোমাকে এমন কিছু দেবে যা তুমি কল্পনা করোনি। নয়ন হঠাৎ সরে গেল। সে আবার তার কাঁধ ঝুঁকিয়ে ফেলল, গলা স্বর নিচু করে ফেলল। সরি ম্যাম, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আপনি বড় লোকের মেয়ে, বড় গড়িয়ে আপনার শোভা পায়। আমার মতো গরিবের সাথে এসব কথা মানায় না। ভালো থাকবেন, আর হ্যাঁ, এঙ্গেজমেন্টের মিষ্টি খাওয়াতে বলবেন না। দাঁড়া, তুই আমাকে কনফিউজড করছিস কেন? কনফিউজড কেন হচ্ছেন? জানি না, আমি কিচ্ছু জানি না। তাহলে জানেনটা কি? আমি শুধু তোকে জানতে চাই। কি ব্যাপারে জানতে চান বলুন? তোকে আমি আমার করে নিতে চাই। কেন? আবার অপমান করতে, আপনার জুতো পরিষ্কার করাতে, নাকি সার্ভ করাতে? ভালোবাসতে, তোকে ভালোবাসতে চাই। দিবি ভালোবাসতে, যেন তোর সাথে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত পারি। ভালোবাসতে চাই তোকে, নিজের করে নিতে, আপন করে নিতে, সারা জীবন আমার বুকে আগলে রাখতে, যেন তুই আমার দেওয়া সব কষ্ট ভুলে যেতে পারিস। প্লিজ একটা সুযোগ দে। সরি ম্যাডাম, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি মানুষ না? আমার কি মন নেই? আমি কি ভালোবাসতে পারি না কাউকে? আমি তো বলছি ভুল করেছি, মাফ করে দে না। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে কষ্ট দিয়েছেন আর নিজের প্রায়শ্চিত্ত করার জন্য ভালোবাসেন? আমি মানুষটাকে নয়? আমি কি সেটা বলেছি? তাহলে এই কথাগুলো গিয়ে আপনার বাবাকে বলুন যে আপনি একজন ফকির ক্ষেত বস্তির গরিব ছেলেকে ভালোবাসেন। আপনি আরিয়ান মির্জাকে বিয়ে করতে পারবেন না। পারবেন? পারবেন বলতে পারবেন না, কারণ আপনার বাবা দেউলিয়া হয়ে যাবে, যেটা আপনি কখনো চান না। আমি কি ঠিক বললাম? না, আমি সত্যি তোকে ভালোবাসি। আসি, ভালো থাকবেন। নয়ন লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। মেহের বুক সেলফে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল পড়ছে। সে বুঝতে পারছে না কি করবে। একদিকে বাবার সম্মান আর 1000 কোটি টাকার নিরাপত্তা, অন্যদিকে এই ছেলেটার প্রতি এক অদ্ভুত ব্যাখ্যাতির টান। মেহের নিজের অজান্তেই বিড়বিড় করল, আমি হেরে যাব না নয়ন, আমি প্রমাণ করব আমি পুতুল নই। অন্যদিকে উত্তরা সেক্টর 4-এর একটি গোপন ফ্ল্যাট। রাত 10:30। রোহান তার ব্যক্তিগত আস্তানায় বসে আছে। টেবিলের ওপর দামি স্কচ, হুইস্কির বোতল আর ছাইদানিতে উপচে পড়া সিগারেটের টুকরো। ঘরের আলো আধো নিভানো। তার সামনে দাঁড়িয়ে আছে 3-4 জন স্থানীয় মাস্তান। রোহানের চোখ লাল, নেশা এবং রাগে তার চেহারা বিকৃত হয়ে আছে। তোরা কি খবর নিয়ে এলি? কাল মেহেরের এঙ্গেজমেন্ট। জি বস, কাল সন্ধ্যায় হোটেল রেডিসনে বিশাল আয়োজন। মির্জা গ্রুপের ছেলের লগে বিয়া। পুরা ঢাকা শহরে দাওয়াত গেছে। মির্জা গ্রুপ? হ্যাঁ, চৌধুরী গ্রুপ নিজের পিঠ বাঁচাতে মেয়েটাকে বিক্রি করে দিল, আর মেহের রাজি হয়ে গেল। টাকার গন্ধ পেলে সবাই এক। বস, আমগো কি করণীয়? আপনি যা বলবেন তাই করুন। মেহের আমার ছিল, আমারই থাকবে, কিন্তু তার আগে একটা কাঁটা সরাতে হবে। ওই যে বস্তির ফকিরটা নয়ন, ইদানিং মেহের ওরে একটু বেশি লাই দিচ্ছে। সেদিন সাজিকেও দেখলাম মেহের ওর দিকে এমনভাবে তাকায় যেন ও কোনো রাজপুত্র। আমার সহ্য হচ্ছে না। বস, ও তো একটা চুনোপুটি। ওরে রাস্তা থাইকা সরাইতে 1 মিনিটও লাগবো না। কোন তো আজকাই ওরে গুম কইরা দেই। না, গুম করলে পুলিশকেই সাবে। এমন কিছু কর যাতে মনে হয় অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক দুর্যোগ। নয়ন কোথায় থাকে খবর নিয়েছিস? জি বস, তেজগাঁও রেল লাইনের পাশের বস্তিতে টিনের ঘরে একা থাকে। গুড, আজ রাতে বস্তিতে আগুন লাগিয়ে দে। এমনভাবে আগুন দিবি যেন বের হওয়ার রাস্তা না পায়। আমি চাই মেহের কাল সকালে ঘুম থেকে উঠে টিভিতে ব্রেকিং নিউজ দেখুক, বস্তিতে আগুনে পুড়ে কলেজ ছাত্রের মৃত্যু। তখন দেখবো ওর দরদ কোথায় যায়। বস, কামটা কি ঠিক হইব? বস্তিতে তো আরও মানুষ আছে। টাকা নিবি, কাজ করবি, জ্ঞান দিবি না। আমার রাস্তা ক্লিয়ার চাই। ওই ফকিরটা আমার প্রেস্টিজে বড্ড বেশি লাগছে। আমি শুনেছি মেহের নিজেই নাকি তাকে প্রপোজ করেছে। আরিয়ান মির্জার সাথে আমি বিয়ে ভেঙে দিব, কিন্তু এরপর যদি সেই ফকির থাকে তাহলে হয়তো মেহের তাকেই আপন করে নেবে, যেটা আমি চাই না।
যখন মেহের পাশে কেউ থাকবে না তখন আমি হব তার পাশে। আমার চালেই তাকে আটকে থাকতে হবে। যা পেট্রোল নিয়ে যা, আজ রাতেই চাই করে দে সব। রোহান গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে শেষ করলো। তার মুখে এক শয়তানি হাসি। সে জানে না সে যার গায়ে আগুন দিতে যাচ্ছে সে নিজেই একটা আগ্নেয়গিরি। রাত তখন 12টা বাজার পথে। এদিকে মেহের তার বেডরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কাল তার এঙ্গেজমেন্ট। ঘর ভর্তি দামি শাড়ি, গয়না আর উপহারের প্যাকেট। কিন্তু মেহেরের মনে শান্তি নেই। তার শুধু মনে পড়ছে লাইব্রেরিতে নয়নের বলা কথাগুলো। সাহস থাকলে বাবাকে না বলে দাও। হঠাৎ মেহেরের ফোন বেজে উঠল। তার বান্ধবী রিমি। হ্যালো রিমি, এত রাতে? মেহের, তুই কোথায়? খবর শুনেছিস? কি খবর? আমি তো বাসায়। আমি এখন ক্লাবে। রোহান এখানে মাতাল হয়ে পড়ে আছে। ও নিজের মনে বিড়বিড় করেই বলছিল যে ও আজ রাতেই নয়নকে শেষ করে দেবে। ও নাকি ওর গুন্ডাদের পাঠিয়েছে নয়নের বস্তিতে আগুন দেওয়ার জন্য। কি? তুই কি বলেছিস রিমি? রোহান আগুন লাগাবে? হ্যাঁ রে, ও বলছিল কাল সকালে মেহেরের পোড়া লাশ দেখবে। মেহের, তুই কিছু কর, নয়ন তো পড়ে যাবে। অসম্ভব, এটা হতে পারে না। আমি আসছি। মেহেরের হাত থেকে ফোনটা পড়ে গেল। তার শরীর কাঁপছে। এক মুহূর্ত দেরি না করে সে ঘর থেকে দৌড় দিল। তার পরনে সাধারণ সালোয়ার কামিজ, পায়ে জুতো পরারও সময় পেল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে ড্রাইভারকে ডাকলো, কিন্তু কেউ নেই, সবাই ঘুমে। গেট খুলে রাস্তায় নামলো মেহের। ট্যাক্সি, রিক্সা, কেউ আছেন? রাস্তা ফাঁকা, কোনো গাড়ি নেই। মেহেরের পায়ে পাথরকুচি বিচ্ছে, কিন্তু সে থামল না। গুলশানের পিচ ঢালা পথ দিয়ে সে তেজগাঁওয়ের দিকে দৌড়াতে শুরু করলো। তার চোখের জল বাতাসের সাথে মিশে যাচ্ছে। না, তুই মরবি না। আমি আসছি। আল্লাহ, ওকে বাঁচিয়ে রাখো। আমি আর কিচ্ছু চাই না, শুধু ওকে চাই। প্রায় 20 মিনিট দৌড়ানোর পর মেহের তেজগাঁও ফ্লাইওভারের কাছে পৌঁছালো। দূর থেকেই আকাশ লাল হয়ে আছে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁই ছুঁই করছে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার। ফায়ার ব্রিগেডের সাইরেন বাজছে, কিন্তু সরু গলি দিয়ে গাড়ি ঢুকতে পারছে না। বস্তির মানুষ চিৎকার করে পালাচ্ছে। সরে যান, আমাকে যেতে দিন। আপা, ওদিকে যায়েন না, আগুন তো সব শেষ করে দিতেছে, গ্যাস সিলিন্ডার ফাটতাছে। আমার ওখানে যেতেই হবে, ছাড়ুন আমাকে। মেহের ভিড় ঠেলে আগুনের দিকে দৌড় দিল। আগুনের তাপে তার গায়ের ওড়না গরম হয়ে উঠছে। চারিদিকে কান্নার রোল। কেউ নিজের বাচ্চাকে খুঁজছে, কেউ সে সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে। মেহের পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে। নয়ন, নয়ন, তুই কোথায়? উত্তর দে নয়ন। নয়ন জানতো রোহান এমন কিছু করবে। সাজিদ তাকে আগেই সতর্ক করেছিল। নয়ন বস্তির সব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছিল, কিন্তু সে নিজে এখনও সেই টিনের ঘরের ভেতরে বসে আছে। ধোঁয়া ঢুকছে ঘরের ভেতর। নয়ন বসে আছে মেহেরের অপেক্ষায়। সে দেখতে চায় মেহের কি সত্যি আসবে, নাকি তার ভালোবাসা শুধু কথার কথা। সে ইয়ারপিসে সাজিদকে বলে, সাজিদ, তুমি পজিশনে থাকো। মেহের যদি না আসে আমি 3 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, আর যদি আসে? স্যার, ম্যাম আসছেন। উনি আগুনের ব্যারিকেড ভেঙে দৌড়ে আসছেন। উনি পাগলের মতো আপনার নাম ধরে ডাকছেন। ও এসেছে? গুড। এবার আসল পরীক্ষা। মেহের আগুনের কুণ্ডলি পার হয়ে নয়নের ঘরের সামনে পৌঁছালো। ঘরের চালের একটা অংশে আগুন ধরে গেছে। দরজাটা আধ খোলা। মেহের দেখলো ঘরের মেঝেতে নয়ন উপর হয়ে পড়ে আছে। নয়ন শ্বাস বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান করছে। নয়ন, নয়ন। মেহের নিজের জীবনের মায়া ত্যাগ করে জ্বলন্ত ঘরের ভেতর ঢুকে পড়ল। ঘরের ভেতর প্রচণ্ড ধোঁয়া। মেহের কাশতে কাশতে নয়নের কাছে গেল। সে নয়নের মাথাটা কোলে তুলে নিল। নয়ন, চোখ খোল। এই নয়ন, দেখ, আমি এসেছি। আমি মেহের, তোর মেহের। নয়নের কোনো সাড়া নেই। প্লিজ নয়ন, তুই আমাকে এভাবে শাস্তি দিস না। আমি সব ছেড়ে দেব। আমার টাকা, আমার বাবার সম্পত্তি, ওই মির্জা পরিবার সব চলে যাক। আমি শুধু তোকে চাই। তুই ভিখারি হ।
তুই রাস্তার ঝাড়ুদার হ, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেহের নিজের ওড়নাটা পাশে রাখা পানির জগে ভিজিয়ে নয়নের মুখে চেপে ধরল। তার চোখের পানি নয়নের গালে পড়ছে। নয়ন অনুভব করলো মেহেরের কান্না। এই কান্না মিথ্যে হতে পারে না। এই কান্না কোনো অহংকারী চৌধুরী বংশের মেয়ে না, এটা এক প্রেমিকার কান্না। হুট না রে পাগল, আমরা এখান থেকে পালিয়ে যাব, কেউ আমাদের খুঁজে পাবে না। তুই শুধু একবার টাকা, একবার। হঠাৎ ওপরের টিনের চালে বিকট শব্দ হলো। আগুনের তাপে কাঠের বিমগুলো ভেঙে পড়ছে। একটা জ্বলন্ত কাঠ ঠিক তাদের মাথার উপর পড়ার উপক্রম হলো। নয়ন বুঝল আর নাটক করার সময় নেই, মেহেরকে বাঁচাতে হবে। মুহূর্তের মধ্যে নয়ন চোখ খুলল। মেহের কিছু বুঝে ওঠার আগেই নয়ন এক ঝটকায় উঠে বসল। তার চোখে সেই তেজ, সেই শক্তি। সে মেহেরকে এক হাতে জড়িয়ে ধরল। ভয় নেই মেহের, আমি আছি। তুই তুই ঠিক আছিস? নিচু হন। নয়ন মেহেরকে পাজাকোলা করে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে জ্বলন্ত বিমটা ধপাস করে নিচে পড়ল, যেখানে তারা একটু আগে বসেছিল। নয়ন কোনো সাধারণ মানুষের মতো দৌড়ালো না। সে একজন দক্ষ যোদ্ধার মতো আগুনের শিখাগুলোকে পাশ কাটিয়ে দরজায় লাথি মেরে রাস্তা তৈরি করলো। মেহের নয়নের গলা জড়িয়ে ধরে আছে। সে দেখছে আগুনের মধ্য দিয়ে এই ছেলেটা তাকে কিভাবে বের করে আনছে। নয়নের চোয়াল শক্ত, কপালে ঘাম, কিন্তু চোখে বিন্দুমাত্র ভয় নেই। মনে হচ্ছে সে আগুনের সাথে খেলছে। নয়ন, তুই? কোনো কথা না, চোখ বন্ধ রাখুন। নয়ন আগুনের দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে এলো। খোলা বাতাসে এসে সে মেহেরকে ঘাসের ওপর নামালো না, কোলে করে অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দিল। সাজিদ ছদ্মবেশে অ্যাম্বুলেন্স রেডি রেখেছিল। সাজিদ, অক্সিজেন মাস্ক দাও জলদি। তুই তুই কে? তোমার রক্ষক। তারপর খুব তাড়াতাড়ি সিটি হসপিটালে নিয়ে যাওয়া হলো। পরদিন সকাল 9টা, কেবিন 105। মেহেরের জ্ঞান ফিরেছে। সে কেবিনের বেডে শুয়ে আছে। তার পায়ে ব্যান্ডেজ, হাতে স্যালাইন। ধোঁয়ায় তার ফুসফুসে একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। তার বাবা মিস্টার চৌধুরী পাশে বসে আছেন, তার মুখে দুশ্চিন্তার ছাপ। মা, তোর জ্ঞান ফিরেছে? আল্লাহ বাঁচিয়েছেন। তুই কেন ওখানে গিয়েছিলে মা, ওই বস্তিতে? বাবা, নয়ন কোথায়? ও কেমন আছে? ওই ছেলেটা? ও তো পাশের ওয়ার্ডে আছে, সাহানো পড়েছে, ঠিক হয়ে যাবে। আমি ওকে কিছু টাকা দিয়ে দেবো চিকিৎসার জন্য। কিন্তু মা, তুই এখন রেস্ট নেই। আজ সন্ধ্যায় কিন্তু এঙ্গেজমেন্ট। মির্জা পরিবার থেকে বারবার ফোন করছে, ওরা জানতে চাইছে সব ঠিক আছে কি না। বাবা, তুমি এখনো এঙ্গেজমেন্টের কথা ভাবছো? আমি কাল রাতে মরে যেতে পারতাম। কিন্তু মা, মির্জা করো। স্টপ ইট বাবা, অ্যানাফ ইজ অ্যানাফ। আমি ওই আরিয়ান মির্জাকে বিয়ে করব না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুই পাগল হয়েছিস? এখন না করলে ওরা আমাদের ধ্বংস করে দেবে। দেখ ধ্বংস করে, আমি রাস্তায় থাকবো, কিন্তু আমি নয়নকে বিয়ে করব। কাল রাতে আমি দেখেছি ও আমার জন্য কি করেছে। ও আগুনের ভেতর থেকে আমাকে কোলে করে বের করে এনেছে। তোমার তোমার ওই আরিয়ান মির্জা কি পারতো এটা করতে? সে তো এসি রুম ছাড়া বেরই হয় না। নয়ন ভিখারি হতে পারে, কিন্তু ওর কলিজাটা রাজার মতো। আমি ওকেই ভালোবাসবো বাবা। দরজার বাইরে দাঁড়িয়ে নয়ন এবং সাজিদ সব শুনছিল। নয়নের হাতে ব্যান্ডেজ, কিন্তু তার মুখে এক তৃপ্তির হাসি। মেহের তাকে তার আসল পরিচয়ের জন্য নয়, তার ভেতরের মানুষটার জন্য ভালোবাসে। এটা এখন প্রমাণিত। শুনেছ সাজিদ? শুনেছি স্যার, ম্যাম পরীক্ষায় পাশ করেছেন। হ্যাঁ, ও পাশ করেছে, এবার আমার পালা। তাহলে কি আজ সন্ধ্যায়? হ্যাঁ, আজ সন্ধ্যায় চৌধুরী বিলা নয়, হোটেল রেডিসনে খেলা হবে। সাজিদ, বাবাকে ফোন দাও, বলো আমি রেডি। আর আমার ব্ল্যাক স্যুটটা ইস্ত্রি করতে বলো। দ্য কিং ইজ কামিং ব্যাক। আর রোহান স্যার, ও তো ভাবছে আপনি মরে গেছেন। ওকে ভাবতে দাও। মৃত মানুষ যখন ফিরে আসে তখন সে আর মানুষ থাকে না, ভূত হয়ে আসে। রোহান আজ রাতে ভূত দেখবে, চলো। নয়ন কেবিনের দরজায় একটু উকি দিল। মেহের বাবার সাথে তর্ক করছে। নয়ন মনে মনে বলল, আর মাত্র কয়েকটা ঘন্টা মেহের, তারপর তোমার এই ভিখারি প্রেমিক তোমাকে এমন এক সাম্রাজ্য দেবে যা তুমি স্বপ্ন ভাবনি।
সন্ধ্যা ৭:৩০ হোটেল রেডিসন ব্লু গ্র্যান্ড বলরুম। পুরো বলরুম যেন আলোর বন্যায় ভাসছে। দেশের সব বড় বড় শিল্পপতি, মন্ত্রী এবং মিডিয়ার লোকজন হলরুম কানায় কানায় পূর্ণ। ঝাড়বাতির আলোয় হীরা জহরত ঝলমল করছে। স্টেজের মাঝখানে লাল বেনারসি শাড়ি পরে বসে আছে মেহের। তাকে অপূর্ব লাগছে, কিন্তু তার চোখ দুটো ফোলা, কাজল ধুয়ে গাল বেয়ে নামছে। তার বাবা মিস্টার চৌধুরী অতিথিদের সাথে হাসি মুখে কথা বলছেন, কিন্তু তার চোখেও ভয়। এক কোণায় রোহান তার বন্ধুদের নিয়ে ড্রিঙ্কস হাতে দাঁড়িয়ে আছে, তার মুখে এক শয়তানি বিজয়ের হাসি। দেখলি দোস্ত, শেষ পর্যন্ত মেহেরকে আমার সামনেই অন্য কারো আংটি পরতে হচ্ছে। তবে সমস্যা নেই, মির্জা পরিবারের ছেলে তো লন্ডনে থাকে, মেহের দেশেই থাকবে, আর তখন আমি ওর সব। কিন্তু রোহান, ওই যে বস্তির ছেলেটা নয়ন, ওর কোনো খবর পেলি? আরে ধুর, ও তো এতক্ষণে চাই হয়ে গেছে। টিভিতে দেখিসনি? তেজগাঁও বস্তিতে ভয়াবহ আগুন। পুলিশ কেস ফাইল করেছে শর্ট সার্কিট বলে। চ্যাপ্টার ক্লোজ। এখন শুধু আমি আর মেহের। স্টেজের ওপর মেহের পাথরের মতো বসে আছে। তার মা এসে তার চোখের পানি মুছে দিলেন। মারে আর কাঁদিস না, লোকে কি বলবে? মির্জা সাহেবরা এসে পড়েছেন, তুই একটু হাস। তোর বাবার দিকে তাকিয়ে অন্তত একটু হাস। হাসবো মা? আমার কলিজাটা পুড়ে গেছে, আর তুমি আমাকে হাসতে বলছো? তোমরা আমাকে জ্যান্ত কবর দিচ্ছ আজ। আমি এই আরিয়ান মির্জাকে ঘৃণা করি। আমি তাকে কোনো দিন স্বামী হিসেবে মানব না। চুপ কর মা, ওই যে আশফাক ভাই আরিয়ানের বাবা আসছেন, চুপ কর। মিস্টার আশফাক মির্জা এবং রেহানা মির্জা স্টেজে উঠলেন। আশফাক সাহেবের মুখে গম্ভীর ভাব, কিন্তু চোখের কোণায় এক রহস্যময় হাসি। চৌধুরী সাহেব, আয়োজন তো মাশাল্লাহ এলাহি করেছেন, কিন্তু আমার ছেলেটা একটু লেট করছে। ট্রাফিক তো বুঝিনি। তবে ও কথা দিয়েছে, ও এমনভাবে আসবে যে পুরো ঢাকা শহর মনে রাখবে। জি ভাইজান, কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষা করছি, আমার মেয়েও অপেক্ষা করছি। আমি অপেক্ষা করছি না, আপনাদের ছেলেকে বলুন না আসতে। আমি এই বিয়ে করব না। মেহেরমা, এত রাগ করো না। আমার ছেলেটাকে দেখলে তোমার সব রাগ পানি হয়ে যাবে। ও তোমার খুব পরিচিত, বিশ্বাস করো। হঠাৎ বলরুমের সব লাইট দপ করে নিভে গেল। শুধু স্পটলাইটটা স্টেজের মাঝখানে জ্বলছে। ড্রাম রোলের আওয়াজ শুরু হলো। মাইকে ঘোষকের ভারী গলা শোনা গেল। Ladies and gentlemen, hold your breath. Please welcome the one and only, the future of Mirza Empire, Mr. Aryan Mirza. হঠাৎ হোটেলের ছাদের দিক থেকে হেলিকপ্টারের বিকট আওয়াজ শোনা গেল। সবাই ছাদের দিকে তাকালো। যদিও ছাদ দেখা যাচ্ছে না, আওয়াজটা ধীরে ধীরে কাছে আসছে। বলরুমের বিশাল ALD স্ক্রিনে লাইভ ফিড দেখানো হচ্ছে। একটা কালো হেলিকপ্টার হোটেলের ছাদে ল্যান্ড করেছে। হেলিকপ্টার থেকে নামলো একজোড়া চকচকে কালো ইতালিয়ান শু জুতো। বলরুমের মেন লিফটের দরজাটা ধীরে ধীরে খুলল। ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে এলো। এত নাটক কিসের? হিরো আসছে নাকি? লিফট থেকে বেরিয়ে এলো 20 জন ব্ল্যাক ক্যাট কমান্ডো। তাদের হাতে অটোমেটিক রাইফেল। তারা দ্রুত দুই ভাগে ভাগ হয়ে একটা করিডোর তৈরি করলো। তারপর বেরিয়ে এলো সে। পরনে কোটি টাকার কালো আরমানি স্যুট, সাদা শার্টের কলারটা একটু উঁচু, গলায় সেই সিলভারের চেনটা চকচক করছে। চুলগুলো জেল দিয়ে নিখুঁতভাবে ব্যাক ব্রাশ করা। চোখে রেবনের কালো এভিয়েটর সানগ্লাস, হাতে রোলেক্স ঘড়ি। তার হাঁটার মধ্যে এমন এক দাপট যেন পুরো পৃথিবীটা তার পায়ের নিচে। সে যখন হাঁটছে তখন মনে হচ্ছে ফ্লোরটা কাঁপছে। পুরো হলরুমে পিনপতন নীরবতা। কেউ নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। মেহের স্টেজে দাঁড়িয়ে ছিল। সে চোখ তুলে তাকালো। তার বুকের ভেতরটা থক করে উঠল। এই উচ্চতা, এই গায়ের রং, এই হাঁটার ভঙ্গি, এ তো চেনা, কিন্তু এই তেজ, এই রাজকীয় ভাব, এ তো অসম্ভব। না না, এটা হতে পারে না। কি এই ছেলে? আশফাক ভাই, ইনি কি আরিয়ান? হ্যাঁ, এটাই আমার আরিয়ান, আর এটাই তোমাদের নয়ন। নয়ন ধীর পায়ে স্টেজের সিঁড়ি দিয়ে উঠল। তার সানগ্লাসটা এখনো চোখে।
সে সোজা মেহেরের বাবার সামনে দিয়ে হেঁটে গেল, যেন মিস্টার চৌধুরীর কোনো অস্তিত্বই নেই। সে গিয়ে দাঁড়ালো সরাসরি মেহেরের সামনে। মেহের কাঁদছে, তার পা অবশ্যই আসছে। সে নয়নের চোখের দিকে তাকাতে পারছে না। নয়ন পকেট থেকে একটা জিনিস বের করলো, সেই মোটা ফ্রেমের সস্তা ভাঙা চশমাটা, যেটা সে এতদিন কলেজে পরতো। সে চশমাটা মেহেরের দিকে বাড়িয়ে দিল। নিন, এটা আপনার খুব পরিচিত জিনিস, চিনতে পারছেন? তুমি তুমি হ্যাঁ মিস চৌধুরী, আপনার সার্ভেন্ট, আপনার ড্রাইভার, আপনার সেই খ্যাত ছেলেটা যাকে আপনি রোজ অপমান করতেন, আবার যার জন্য আপনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, আমি সেই নয়ন। আর আমি আরিয়ান মির্জা। কেন কেন করলে এমনটা? কেন আমাকে এত কষ্ট দিলে? কেন আমাকে কাঁদালে? কারণ আমি দেখতে চেয়েছিলাম মেহের চৌধুরী কি শুধু টাকার গরম দেখায়, নাকি তার ভেতরে কোনো মানুষ আছে। আমি দেখতে চেয়েছিলাম আপনি কি মির্জা পরিবারের বউ হতে চান, নাকি নয়নের প্রেমিকা হতে চান। আপনি পরীক্ষায় ফাঁস করেছেন মেহের। নয়ন এবার নিজের সানগ্লাসটা খুলে ফেলল। সেই গভীর ধারালো চোখ। মেহের আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দুহাতে মুখ ঢেকে কান্না শুরু করলো। কাঁদবেন না, আজ কান্নার দিন নয়, আজ হিসাব নিকাশের দিন। নয়ন ঘুরে দাঁড়ালো। তার দৃষ্টি গিয়ে পড়ল কোনায় দাঁড়িয়ে থাকা রোহানের ওপর। রোহান ভয়ে কাঁপছে। সে পালানোর জন্য পেছনের দরজার দিকে পা বাড়ালো। নয়ন মাইকটা হাতে নিল। তার গলার স্বর পুরো হলরুমে বজ্রপাতের মতো শোনালো। রোহান, এক পা নড়লে আমার কমান্ডোরা তোর পা ঝাঁঝরা করে দেবে। সে যায়। আমি আমি কিছু করিনি, বিশ্বাস কর ভাই। ভাই? আমি তোর ভাই। সাজিদ, ওকে নিয়ে এসো। সাজিদ এবং দুজন কমান্ডো রোহানকে কলার ধরে হিচড়ে স্টেজে নিয়ে এলো। রোহান নয়নের পায়ের কাছে পড়ে গেল। নয়ন মানে আরিয়ান স্যার, মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। তুই বুঝতে পারিসনি? তুই ভেবেছিলি আমি মরে গেছি? তুই আমার বস্তিতে আগুন দিয়েছিস, হাজার হাজার নিরীহ মানুষকে মারতে চেয়েছিস শুধু তোর জেদের জন্য। তুই মানুষ না রোহান, তুই একটা জানোয়ার। মেহের, মেহের তুই তুই ওকে বল আমি তো তোকে ভালোবাসি। চুপ চুপ কর ছোট লোক। তুই আমাকে ভালোবাসিস না? তুই আমাকে বিধবা করতে চেয়েছিলি। তোর মতো শয়তানের মুখও আমি দেখতে চাই না। শুনলি মেহের কি বলল? পুলিশ কমিশনার সাহেব, আপনি কি আছেন এখানে? জি স্যার, আমি উপস্থিত। এই লোকটাকে এখনই অ্যারেস্ট করুন। চার্জ অ্যাটেম্প টু মার্ডার এবং আর্সন মানে অগ্নিসংযোগ। আমি চাই কাল সকালের মধ্যে ও এবং ওর সাঙ্গপাঙ্গরা রিমান্ডে থাকুক। আর হ্যাঁ, ওর বাবার যত অবৈধ ব্যবসা আছে সব সিলগালা করে দেবেন। মির্জা গ্রুপ আজ থেকে রুহানের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। না না, দোহাই লাগে, আমার বাবাকে জড়াবেন না। মেহের বাঁচা আমাকে। পুলিশ রোহানকে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে গেল। পুরো হলরুম স্তব্ধ হয়ে এই দৃশ্য দেখল। সবাই বুঝল মির্জা পরিবারের ছেলের সাথে লাগতে আসার পরিণাম কি। রোহানকে নিয়ে যাওয়ার পর স্টেজের পরিবেশ শান্ত হলো। নয়ন আবার মেহেরের দিকে ফিরল। মেহের এখনো ফোপাচ্ছে, তার চোখের কাজল লেপটে একাকার। নয়ন নিজের পকেট থেকে একটা দামি রুমাল বের করে মেহেরের মুখ মুছিয়ে দিল। এখনো কাঁদছেন? আমি কি দেখতে খুব খারাপ, নাকি আমাকে স্বামী হিসাবে পছন্দ হচ্ছে না? তুমি একটা শয়তান। তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা করেন? তাহলে কাল রাতে আগুনের ভিতরে ওসব কি বলছিলেন? আমি সব ছেড়ে দেব, শুধু তোকে চাই। এগুলো কি মিথ্যা ছিল? চুপ কর, সবার সামনে ওসব বলবি না। বলবো, আজ সবাইকে জানাতে হবে। নয়ন হঠাৎ সবার সামনে মেহেরের কোমরে হাত দিয়ে তাকে এক ছটকায় নিজের কাছে টেনে নিল। মেহেরের বুক নয়নের বুকের সাথে মিশে গেল। মেহেরের নিঃশ্বাস আটকে এলো। সবার সামনে এমন ঘনিষ্ঠতা। নয়ন, কি করছো? সবাই দেখছে। দেখুন, আমি আমার হবু বউকে জড়িয়ে ধরেছি, কারো বাবার কিছু বলার সাহস নেই। মেহের, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, কিন্তু বিশ্বাস করো, ওই বস্তির ঘরে যখন তুমি আমার জন্য কাঁদছিলে, তখনই আমি তোমাকে আমার মন দিয়ে ফেলেছি। তুমি আমার অহংকার ভেঙে দিয়েছো, আর আমি তোমার অহংকার। তুমি আমাকে আর ছেড়ে যাবে না তো? যেদিন আমার নিঃশ্বাস বন্ধ হবে, শুধু সেদিনই ছেড়ে যাব। নয়ন মেহেরের চিবুক ধরে তার মুখটা উঁচু করলো। মেহেরের ঠোঁট কাঁপছে। নয়ন আর অপেক্ষা করলো না। হাজার হাজার অতিথি, ক্যামেরা আর বাবা মায়ের সামনেই সে মেহেরের ঠোঁটে গাঢ় চুমন করলো। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব।
মেহের প্রথমে একটু আড়ষ্ট হয়ে গেলেও পর মুহূর্তে সে নয়নের গলা জড়িয়ে ধরল। সেও তার সবটুকু আবেগ দিয়ে নয়নকে গ্রহণ করলো। হলরুম করতালিতে ফেটে পড়ল। আশফাক সাহেব এবং চৌধুরী সাহেব একে অপরকে জড়িয়ে ধরলেন। চুমুন শেষ করে নয়ন মেহেরের কপালে নিজের কপাল ঠেকালো। আই লাভ ইউ মেহের। আই লাভ ইউ টু ইডিয়েট। কিন্তু মনে রাখিস, তুই কোটিপতি হতে পারিস, কিন্তু তুই এখনও আমার সেই সার্ভেন্টই আছিস। আমি যখন খুশি তোকে ধমক দিব, সহ্য করতে পারবি তো? তোমার দমক শোনার জন্যই তো ফিরে এলাম। চলো এখান থেকে পালাই, এই ভিড়ভাড়টা আমার ভালো লাগছে না। কোথায় যাব? যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না, শুধু তুমি, আমি আর আমাদের ভালোবাসা। নয়ন মেহেরকে পাজা কোলা করে কোলে তুলে নিল। মেহের লজ্জায় নয়নের বুকে মুখ লুকালো। নয়ন রাজকীয় ভঙ্গিতে স্টেজ থেকে নেমে মেন গেটের দিকে হাঁটা দিল। পেছনে ব্ল্যাক ক্যাট কমান্ডোরা তাদের ঘিরে রাখলো। হোটেলের বাইরে সেই হেলিকপ্টারটা তাদের জন্য অপেক্ষা করছে। নয়ন এবং মেহের নতুন জীবনের পথে পা বাড়ালো। তাদের পেছনে পড়ে রইল একরাশ বিস্ময়, কিছু ভেঙে যাওয়া অহংকার আর একটা অমর প্রেমের গল্প।